স্বাগতম সবাইকে আমাদের স্টেপিং স্টোন নেটওয়ার্ক আয়োজিত কাব্যকথায়। আজকে আমাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমাদের মোমো কাজী। সেখানে আসার আগে আমরা বলছি একটু স্টেপিং স্টোন সম্পর্কে। স্টেপিং স্টোন নেটওয়ার্কের ইতিকথা বলতে গেলে অনেক বছর আগের। আমি এবং অনিরুদ্ধ আলম দুজন যখন সেন্টিনাল কলেজে পড়তাম, সেই অনেক আগে 2009 কিংবা 10 সালে, তখন আমরা একটা বাংলাদেশি স্টুডেন্ট ক্লাব করি। তখন থেকে একটা উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি। মাঝখানে আমরা সবাই কর্মব্যস্ততার কারণে আমরা সেটার কার্যক্রম করতে পারিনি, কিন্তু ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি একজন চমৎকার, ট্যালেন্টেড এবং আহ, অত্যন্ত পরিশ্রমী, বহুগুণের অধিকারী মোমো কাজীকে, যে সেকেন্ড সেমিস্টার থেকেই আমাদের সেই ক্লাবটা শুরু করে স্টেপিং স্টোন নামে, যেখানে তার কার্যক্রম রয়েছে। সেকেন্ড সেমিস্টারে সাধারণত মানুষ টিচারকে চিনতে কিংবা অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, বিভিন্ন কাজেই তারা ব্যস্ত থাকে। সেই ক্ষেত্রে সে শুধু স্টেপিং স্টোন এই ক্লাবটাই পরিচালনা করেননি, উনি ওখানে নির্বাচনও করেছেন একজন ছাত্র নেত্রী। সে শুধু তাই না, সমাজে এই অল্প বয়সে উনি অনেক অনেক কার্যক্রম করে থাকেন। ওনার সহধর্মীর নির্বাচনে উনি অত্যন্ত ভাবে সুদৃঢ় ভাবে যুক্ত হয়েছেন। তিনি একজন সমাজকর্মী, একজন ছাত্র, একজন রাজনীতিবিদ, একজন শিল্পীও, এবং কবিতার লেখাও শুরু করেছেন। আমরা দুজন একই সাথে শুরু করছি। আজকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের সেই সুপ্রিয় মোমো কাজীকে আজকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ রকুনুজ্জামান। এতগুলো কথা আমার সম্পর্কে মনে হয় না এর আগে কেউ বলেছে। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু লজ্জাও পাচ্ছি এই মুহূর্তে, কিন্তু আমি কৃতজ্ঞ এবং আপনাদের সাথে থাকতে পেরে। আমি জানি অনিরুদ্ধ আলম এবং মোহাম্মদ রকুনুজ্জামান আমার এই ক্লাবটার জন্য, স্টেপিং স্টোন ক্লাব, যেটা আমি সেন্টেনিয়াল কলেজের থেকে শুরু করেছি এবং সেটারই এক্সটেন্ডেড ভার্সন আমাদের এই সমাজের জন্য স্টেপিং স্টোন নেটওয়ার্ক আমরা শুরু করেছি। এটা আমাদের সকলেরই একটা স্বপ্ন। আমরা চাই এই স্টেপিং স্টোনের মাধ্যমে আমরা শিল্প, সাহিত্য এবং মানবিকতা যেন আমরা আমাদের এই সুদূর বাংলাদেশ থেকে অনেক দূরে আমরা থাকি, কিন্তু আমরা যেন বাঙালিত্বটাকে ছড়িয়ে দিতে পারি সবার মাঝে। আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান। প্রথমত, এটি আজকে রবিবার না, শুক্রবার শুরু হয়েছে এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কেউ নেই, সাহিত্য অঙ্গনের অত্যন্ত উজ্জ্বল নাম, নাহিদা আশরাফি। নাহিদা আশরাফি, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এতগুলো এত আলোকিত মুখ দেখে নিজেকে এখন মানে ক্ষুদ্র মনে হচ্ছে খুব। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, ব্যালেন্সিংটা খুব চমৎকার হয়েছে। আমরা তিনজন নারী আছি, তিনজন পুরুষ আছে, একেবারে সমতায় ভরপুর। এবং আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে এবং সবার জন্য ভালোবাসা। আমরা আজকে একটা আড্ডা দিচ্ছি এবং এই আড্ডাটা সুখময় হোক। জন্য আপনাকে অনেক অনেক স্বাগতম। নাহিদা আশরাফি সম্পর্কে বলতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে সাহিত্য অঙ্গনে যারা কবিতা পড়েন, ছোট গল্প পড়েন এবং যে কোনো সাহিত্যের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তাদের কাছে একেবারেই পরিচিত একটি নাম নাহিদা আশরাফি। তিনি জলধি নামক একটি পত্রিকা চালান। তিনি কবিতা ক্যাফে, যেটার নাম শোনেনি এমন কোনো মানুষ হয়তো কোনো বাঙালি নেই দেশে এবং বিদেশে, সেটার ম্যানেজিং পার্টনার তিনি। এছাড়াও তার রয়েছে অনেকগুলো বই, অনেক সম্পাদনা, ছোট গল্পের বই আমরা দেখেছি এবং এপার ওপার দুপার বাংলায় আপনি একেবারে সমানভাবে জনপ্রিয়। এবং এত গুণ আপনার মধ্যে, এত কিছু সামলান, তারপরও এত সুন্দর করে শাড়ি পরে আমাদের সাথে এসেছেন আজকে। আমরা খুবই কৃতজ্ঞ। বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন আমাদের অতিথির কাছে, ফারুক আজম। আপনারা সবাই জানেন ফারুক আজম আমাদের এখানের অত্যন্ত পরিচিত একজন মুখ। আমি তার কবিতা আবৃত্তির বিশেষ ভক্ত। সারা সপ্তাহ হয়তো অপেক্ষা করি যে কখন আবৃত্তি শুনবো। ফারুক আজম একাধারে একজন চিকিৎসক, তিনি কবি এবং আবৃত্তিকার। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর নিউ জার্সি থেকে। ফারুক আজম, আপনি কেমন আছেন?
বললাম আমি খুব ভালো আছি। ওই যে বললাম না, আমার ছেলে চুল কেটে দেওয়ার পরেও যদি আমাকে চেনা যায়, তার মানে আমি খুবই ভালো আছি। চমৎকার চমৎকার। আপনার ছেলে দ্বিতীয় পেশা হিসেবে চিন্তা করতে পারেন। আমরা বলি সাইড হাসল। আমরা জানি যে আপনি আজকে নাহিদ আশরাফির একটি কবিতা আবৃত্তি করবেন। চলুন আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করি নাহিদ আশরাফির কবিতা আবৃত্তি ফারুক আজমের মাধ্যমে দিয়ে। ওনার কবিতাগুলো এত চমৎকার, এত মিষ্টি, মানে একটা মুক্তোর মতো মনে হচ্ছিল আমার। মানে ওর মধ্যে এমন একটা আবেগ আছে, অল্পের মধ্যে অনেক কিছু। এই কবিতা হচ্ছে, তোমাকে চেয়েছি, তোমাকে ভেবেছি, তাতে নীরব নদী, জল উপকূল, কে জেনেছে কবে, ভাবনাতে এত অবাক হুলুস্থুল, তোমাকে দেখেছি, তাতেই ভাসলো জমি, ভাসলো দ্রোহ, কে জেনেছে কবে, দৃষ্টিতে এত জলের সমারোহ, তোমাকে বলেছি, তাতেই যুদ্ধ, নায়ক সর্বগামী, কে জেনেছে কবে, কোথায় প্রলয় ধর্মের চেয়ে দামি, তোমাকে ছুঁয়েছি, তাতেই পুরল ঘর, পুরল দেবালয়, কে জেনেছে কবে, স্পর্শে এ তো আগুন জুড়ে রয়। বাহ, অসাধারণ, অসাধারণ কবিতা। অনেক অনেক ধন্যবাদ ফারুক আজম এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করার জন্য। আপনাদের পরে কেমন পরে লাগলো? পরে সময় থাকলে উনার আরো একটু দুটো কবিতা পড়া যাবে, পরে দেখা যায়। ছোট যদি হয় এখন অবশ্যই অবশ্যই। শুনতে ভালোই লাগছিল যদি ছোট হয়। এখন পড়বো। সাধারণ কবিতা। জি জি, আচ্ছা, আরেকটি কবিতা। এইটা বোধহয় ওনার আমি ওই একটু কি উপস্থাপিকার অনুমতি সাপেক্ষে একটা কথা বলতে পারি? অবশ্যই। আচ্ছা, আমি ওই লিঙ্কটা ইয়েতে দিয়ে দিয়েছি, ইনবক্সে। হ্যাঁ, আপনারা জাস্ট কপি করে নিজস্ব টাইমলাইনে পেস্ট করে দিতে পারেন। অবশ্যই। আমি ওই লিঙ্কটা পেয়েছি কাল রাতে, অনিরুদ্ধ ভাই পাঠিয়েছেন আমার কাছে। কিন্তু কবিতায় কতগুলো নেশা আছে, মানে পড়লে মনে আরো পড়ি, কিন্তু সবার প্রতি সদয় হয়ে বেশি পড়াও যায় না। তাহলে এই কবিতাটি মধ্যে ওনার বইয়ের নাম দিয়েছে অবহেলা। জি, একটা কোনটা? নাম দিয়েছে অবহেলা। ও আচ্ছা, নাম দিয়েছি অবহেলা। হ্যাঁ, এটা আপনার বই? এটা আমার একটা বই না, এটা একটা সিরিজ, একটা কবিতা। ও আচ্ছা আচ্ছা। অবহেলা নামে এক পোকা আছে, হৃদয় যে নিপুণ ভাবে কুরে খেয়ে যায়, বাহানার বৃক্ষ জুড়ে বিরহের ফুল, ভালোবাসা পড়ে থাকে গাছের তলায়। আমি তো কোকিল নই, কাকের স্বভাব, ঠোঁটে নিয়ে বেঁচে আছি রোজকার ঘৃণা, পরিণয় মধু নিয়ে দূরে উড়ে গেলে গুছিয়ে রাখে ফের তোমার আঙিনা। ধন্যবাদ। ছোট ছোট কবিতা কিন্তু খুব মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, খুব সাধারণ, উপমাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। অনিরুদ্ধ আলম, আপনার কাছে কেমন লেগেছে? আপনি আনমিউট করেন। আমার মানে ফারুক ভাইয়ের আবৃত্তি আমি বরাবরই ভক্ত। হ্যাঁ, তবে আমার কাছে ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আজকের ফারুক ভাইয়ের এই আবৃত্তিটা আমাদের কাছে একটি বিশেষ সংযোজন, এই কারণে যে আমাদের যার কবিতা আবৃত্তি করেছেন উনি আমাদের সঙ্গে আজকে আছেন। এই জন্য আমার কাছে এই আবৃত্তিটাকে আরো বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তো কবিতাগুলো খুব সুন্দর, নিঃসন্দেহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি। অবশ্যই কবিতাগুলো মানে জি, ফারুক আজম বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম কি, কবির কেমন মনে হলো যে কবি যা বলতে চেয়েছে সেটা আবৃত্তিতে এসেছে কিনা? ধন্যবাদ। আপনি আসলে কবিতার একটা নিজস্ব স্বর থাকে, তো এটা ধরতে পারাটা খুব বড় একটা ব্যাপার, এবং আপনি সেটা খুব সুন্দরভাবেই ধরতে পেরেছেন। এটা ভালো লাগছে। অনেক ধন্যবাদ। কবিতার একটা দিক ভালো লেগেছে মোমো, মানে একটা দিক না, আসলে সবটুকুই ভালো লেগেছে। সেটা হলো প্রথম যে আবৃত্তিটা করেছেন, প্রলয় ধর্মের চেয়ে দামি। আপনি এই বক্তব্যের মাধ্যমে মানে একটা অনবদ্য সত্যকে তুলে ধরেছেন, প্রলয় ধর্মের চেয়ে দামি।
অনুভূতির যে দিকটা অসাধারণ অসাধারণ কবিতা। থ্যাংক ইউ। মোহাম্মদ রকিনুজ্জামান, আপনার আমি মাইক্রোফোনটি মিউট। আমি এই যে নাম দিয়েছি অবহেলা, এটা প্রথমে দেখে মনে হয়েছিল যে ব্যাপারটা কি, অবহেলা যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, পড়ার পরে এটা এবং আজকে ওনার কাছে শোনার পরে মনে হয়েছে অত্যন্ত শক্তিশালী মেসেজ রয়েছে এখানে, যেগুলো আমরা ভিতরে জিনিসগুলো বলতে পারি না, কম্পেয়ার করতে পারি না বাইরের সাথে কি আছে। অবহেলা নামের যে উইপুকা, ভেতরের যে ইগুলো নেগেটিভ দিকগুলোকে সে অত্যন্ত চমৎকার ভাবে ছোট্ট জায়গায় শক্তিশালী ভাবে উপস্থাপন করেছেন। আমি খুব ভালো লেগেছে আমার এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মোহাম্মদ রকিনুজ্জামান। এরপরে আমরা আমাদের কবির কাছে চলে যাই। নাহিদা আশরাফি, আমরা আপনার মুখে আপনার লেখা কবিতা একটু শুনতে চাই। ধন্যবাদ মোমো। আমি ঠিক আছে, আমি যে কবিতাটি দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি, এটাও একটা সিরিজ কবিতা। এই সিরিজ কবিতাগুলো একটু আলাদা ধরনের বলে আমি এইটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে ভালোবাসার শস্য দানার মতো। আমার এই সিরিজটার নাম হচ্ছে ভালোবাসার শস্য দানার মতো। আচ্ছা, চমৎকার নাম। হ্যাঁ, এই কবিতাগুলো একটু ডিফারেন্ট কিরকম আমি একটু বলে নেই কবিতাগুলো নিয়ে। সেটা হচ্ছে কবিতাগুলো 4টা পয়ারে বিভক্ত এবং প্রতিটা পয়ার তার সংখ্যা অনুযায়ী যায়। যেমন প্রথম পয়ারের 1 নম্বর কবিতাটা 1 লাইনের, 2 নম্বর কবিতাটা 2 লাইনের, 3 নম্বর যে কবিতাটা সেটা 3 লাইনের এবং 4 নম্বরের যে কবিতাটা এটা 4 লাইনের। সরি। আমি তাহলে এখান থেকে পড়ছি ভালোবাসার শস্যদানার মধ্যে, এখান থেকে বিষাদের ব্যালকনি থেকে কবিতাটা পড়ছি। আমি ও আমার বিষাদ দুজনেরই চিনি 12। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার কবিতাটা হচ্ছে আমি আর তুমি প্রণয়ের তীর্থভূমি। আমি আর তুমি প্রণয়ের তীর্থভূমি, অতঃপর সে ভূমিধস নিমেষে। 3 নাম্বার যে কবিতাটা 3 লাইনের সেটা হচ্ছে বিষাদের বায়োস্কোপে চোখ রেখে দেখি হাহাকারে নেচে গিয়ে শহর বাতায়। বিষাদের বায়োস্কোপে চোখ রেখে দেখি হাহাকারে নেচে গিয়ে শহর মাতায়, আর কবিদের চোখে বোনা স্বপ্নকে খায়। 4 নাম্বার কবিতাটা 4 লাইনের। জানালায় রোজ আমি মেঘ হয়ে ভাসি, জানালায় রোজ আমি মেঘ হয়ে ভাসি, মেঘের দ্রাঘিমা তুমি জলের কম্পাস। বিরাটের কেন্দ্রে কত বিষাদের বালি, ব্যথার গোলার্থ জানে সেই ইতিহাস। চমৎকার। খুব ভিন্ন মাত্রার একটা কবিতা। আমার কাছে মানে খুব অন্যরকম মনে হলো যে আচ্ছা এটা 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 মানে একটু চিন্তা করতে হলো, কিন্তু অসাধারণ কবিতা। অনেক ধন্যবাদ। অনিরুদ্ধ আলম, আপনার কি মনে হয়? বিষাদের বায়োস্কোপ খুব ভালো লেগেছে। মানে আমার কি বলবো আপা, অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম মনে হয় বিষাদের। এই দৃশ্যকল্পটা, কবিতার দৃশ্যকল্পটা খুব সুন্দর আর কি, এই অনুভূতির স্থানটাকে ছুঁয়ে দেয়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা চমৎকার হয়েছে। অনিরুদ্ধ আলম, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু কিছু চিত্রকল্প অসাধারণ। আমি আমার মনে হয় কিছুটা মনে করতে পারছি, সেটা হলো বিষাদের বায়োস্কোপে চোখ রেখে দেখি। অসম্ভব ভালো লেগেছে এই সেন্টেন্সটা, একটা কবিতা। হ্যাঁ, মেঘের দাগিমা অসম্ভব। মেঘের দাগিমা এখানে অনুপ্রাস একটা ব্যাপার আছে, যেমন ঘ ঘ, হ্যাঁ, আর ম ম, মানে দুটার যে শব্দের যে বন্ধ, মানে শব্দবন্ধ অসাধারণ লেগেছে আমার কাছে। জলের কম্পাস, জলের যে কম্পাস হতে পারে, এটা আমার কাছে একটু মানে পুরো মনে দাগ কেটে গেল যে এরকম চিত্রকল্প আসলে চমক দেওয়ার মতো। মানে হঠাৎ করে চমকিত হয়ে গেছি আমি এইসব চিত্রকল্প দেখে। তবে আমার আগ্রহ আরো বেড়ে গেল নাহিদা আশরাফির কাছ থেকে আরো কবিতা শোনার জন্য। ফারুক আজম, আপনার কি মনে হয়? কবিতা শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ যে ছোট ছোট কবিতা গুলো আছে
ওটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল, ওটা স্ফুলিঙ্গের মতোই হৃদয়ে এরকম একটা অনুভূতি সঞ্চার করে। চমৎকার। থ্যাংক ইউ। এন্ড মোহাম্মদ রকুনুজ্জামান। ওনার ব্যাপারে সবাই বলেছে। আমি অবশ্যই ভিন্ন মাত্রায় একটা কবিতা পেয়েছি। 1 নম্বরে 1 লাইন, 2 নম্বরে 2 লাইনে, 3 নম্বর 3 লাইন, 4 নম্বরে 4 লাইনের অত্যন্ত চমৎকার মেসেজগুলো। 1 লাইনে একটা কবিতা হয়, এটা আমি মানে একটু হয়ে গেছে। ইটস অলসো সারপ্রাইজ ফর মি। আমি যেহেতু এই লাইনে অনেক নবিশ, কিন্তু অত্যন্ত ভালো লেগেছে। 1, 2, 3, 4 লাইন। আমার মনে হয় নাহিদ আশরাফির আজকের উপস্থিতি আমাদের পুরা কবিতা আড্ডাটাকে অনেক বেশি আলোকিত করেছে। থ্যাংক ইউ। অবশ্যই। আর আমি এবং তার দুজনেরই চিনি বারণ, মানে শুরুটাই একটা চমক ছিল, আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ নতুন এক ধরনের কবিতা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এরপরে চলে যাচ্ছি আমাদের অতি প্রিয়, অত্যন্ত গুণী একজন কবি অনিরুদ্ধ আলম। যারা কবিতার জগতে আছেন তারা জানেন অনিরুদ্ধ আলম ছন্দ নিয়ে কাজ করছেন। এর আগে উপন্যাস লিখেছেন, সাহিত্যের নানা শাখায় তিনি বিচরণ করেছেন, কিন্তু ইদানিং তিনি কবিতা লিখছেন এবং তার কবিতার জন্য আমরা যারা তার ভক্ত এবং পাঠক রয়েছি তারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করি। অনিরুদ্ধ আলম, আজকে আপনি আমাদেরকে কি পড়ে শোনাবেন? ধন্যবাদ মামো, আমাকে সুযোগ দেওয়ার জন্য, কবিতা পড়ে শোনানোর জন্য। তো আমি আসলে দীর্ঘদিন ধরে একটা দীর্ঘ কবিতা লিখছি। তো কবিতাটির নাম হলো জাদুঘর থেকে বলছি। তো এই কবিতাটি অলরেডি আমি 12টি পর্ব লিখেছি। তো আজকে আমি দেখি আমি কোন পর্বটি বের করে রেখেছি, আমি সরি ভুলে গেছি। আমি আজকে 10 পর্ব থেকে পড়ে শোনাবো। তো আমি সরাসরি আমার কবিতায় চলে যাচ্ছি। আমার এই দীর্ঘ কবিতাটির শিরোনাম হলো জাদুঘর থেকে বলছি। হাতে হাত রেখেছি, সত্য সত্যের অনুগত হলো, পুলকে পুলকে গড়া, পালকে রাখিনি কি প্রাণ। পাশে নিথর পড়ে আছে পানগুচ্ছি নদীর একটি প্রসঙ্গচিত পাথর। আসলে তুমি যে রকম সেরকমটি নও, তুমি ঘোমটাময় মায়া, কৃপাহীন মায়াবতীর মতো আখিতে স্বেচ্ছার নিবাসিত ছলনা রাখো না। মেঘের শিরা উপশিরায় ফেটে পড়লো কার্পাস তুলো। তারপরও বলি, তুমি মরমী মায়াবতী, তবে মায়ের মরিচিকা নও। পাহাড়ও বোবা হতে পারে না। আমি একতরফা চিৎকার করি, সে প্রতিধ্বনি করে উত্তর দেয়, কোথায় চলেছি তা আমি জানতে চাইনি। জানতে চাওয়া হয়তো অর্থহীন। পেছনে ফেলে আসা মান্ধাতা আমলের দেবদারু বৃক্ষগুলো ক্রমে অচেনা হয়ে গেলে আমার পাই ভরসা। গুরুদেবের গরিমা নিয়ে তারা আমাকে জানিয়ে দেয় আমি কোথায় চলেছি। চলেছি সাঁওতালি একগ্রতা ঘেরা দিগন্তের দিকে। আলু থালু বাতাস সোচ্চার রোদের এককালীন খোলসগুলোকে ছাড়িয়ে নিয়ে রার রং ছড়িয়ে দিল আকাশে। নৌকাটে রোদ কি রূপবান বাতাসের সত্য ফেলে যাওয়া কুলীন খোসাগুলো কুড়িয়ে নিয়ে যাবে চপল পীরের আশ্রমে। মায়াময় আকাশ মায়া সভ্যতার হারানো মুখতা নিয়ে প্রবল প্রাংশু হয়ে আছে। পাখির প্রতিটি উড়ালি এক একটি তীর্থযাত্রা। ভালোবাসা কি তীর্থযাত্রার আমিষ জাতীয় প্রতিশব্দ? সেই তো এক পৃথিবী, এক নীরে ফিরে আসা। একজন পর্যটকের গৃহে ফিরে আসার জন্য আত্মজীবনী লেখা জরুরি নয়। জলছাদের মতো অর্বুদ স্তব্ধতা নিয়ে একটি ত্রেতা মেঘ নেমে এলো যন্ত্রণা কাতর নগরের কাছাকাছি আঁধারের ভঙ্গিমায়। বৃষ্টি হবে হবে। কে সে মায়ান নারী? দাঁতের দেয়ালে ফুল আঁকা চর্চা করতে করতে ভেবেছিল একদিন সে সজনে ফুলের বর্গ বিশেষজ্ঞ হবে। আতাল বাবলা কাটাতে বৃদ্ধ বেড়ালের থাবা অবসর খোঁজে। আর গৃহস্থের কুড়িয়ে আনা কুকুর ছানাটাও কেমন যেন রাতারাতি জ্বলন্ত যুবক হয়ে উঠল।
খেজুর রসের নীরবতায় আবিষ্ট সুরিপথের পাশ ঘেঁষা ঢেঁড়স গাছটাতে সোনালি ফড়িং দেখলেই বিকেলের রোদ গধূলিকে ডেকে এনে শুকতারার খোঁজ খবর দেয়। এর সবটাই ফাঁকি নয়। অধীরকে বলো সেজন্য নদীর কাছ থেকে প্রাসঙ্গিকভাবে স্থির থাকার পঙ্ক্তিমালা শেখে। আজ পাখিবার ইন্দ্রনীল এদিনে সারা বেলা প্রিয় পাখিদের গান শুনে শুনে কাটাবো। ব্যতিক্রম শব্দটি বড়ই আলংকারিক। বটের ছায়াও কখনো কখনো বনস্পতি হয়ে ওঠে। লালমুখের ঠোঁট পক্ষপাত শূন্য নিশানের তোয়াসিন ঝিলিকে মেতে উঠেছে ব্যাকুলতায়। ভাবে এই বুঝি মোরগ ফুল হয়ে পাতাদের মাঝে প্রশংসিত লাবণ্য ছড়াবে। মহুয়ার বনে মাতাল বাতাসের তাণ্ডবে ঘাট গুছলে যাওয়া আলো ছায়াদের মুখ হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। লোলুপ হতাশারা সিনেমা প্রেমী মাকড়সার অভিনয়ে পারদর্শী। জালের কুচকাওয়াজে দুমড়ে যায় সাঁতারে অদক্ষ আশারা। ছাইকুরানির কাছে নিভে যাওয়া চুল্লিত অমূল্য গন্তব্যস্থল। অন্যদিকে পুরো বাড়িতে আগন্তুকের ব্যস্ত পায়ের ছাপে ঢেকে যায় হাতেমতাই পিঁপড়েদের পদচিহ্ন। হিমগড়ার ব্যতিব্যস্ত ঢোলের উদাসীন কর্তব্য নিয়ে শুকনো বাঁশ পাতাদের অর্বাচীন চিৎকার দ্বিমত করতেই পারে। প্রশ্নপত্রে থাকতেই পারে কোন জন্মে দেয়াল ঘুড়িরা বাবুই পাখি ছিল। তাই বলে কি সারেংবাড়ি হৃৎপিণ্ডে পুষবে না বিরহ। তেঁতুলের জলে ধোয়া প্রত্যাশারা আবার বৃষ্টিতে ভিজে গেলে রোদের ফুসফুস হয়। জঙ্গল মহলের কোল ঘেঁষা কুমার বাড়ির মেয়ে কলসির কানা গড়তে গড়তে আসন্ন রস মেলার গীতগুলো ঝালাই করে নিল। চড়ুই ভাতিতে বিভোর কিছু সরল রেখা সংগ্রহে রাখা ভালো। অবিমিশ্র বৃত্ত আঁকতে গেলে বক্ররেখারা বড্ড বেশি সার্কাস করতে পছন্দ করে। আমলা গল্পের মতো বিপ্লবী বৃষ্টির শাসিতে লেগে থাকে রংদার সিংহের স্নিগ্ধ রেখা। চকের প্রভূত মরা চামড়া ঘষে ঘষে পরিত্যক্ত ব্ল্যাকবোর্ডের নিরেট আঁধারে তুলে রাখি একটি অচেনা চাঁদের আঁকিবুকি। স্কুল থেকে বাড়ি ফেরার অলস মুহূর্তে হঠাৎ প্যান্টের ডান পকেটে দেখি পড়ে আছে একগুচ্ছ দুরন্ত দৌড়। যমুনার উমে বৈশালী এক সৎগোপী যেন প্রাং মুখ পদ্ম হয়ে ফুটে আছে নিভৃত কোটরে। সে কি হজবরল আলোকসজ্জার চমৎকারিত্বে সাজানো দিনগুলো কেমন তাড়াতাড়ি বদলে যায় নির্বাচনী উত্তেজনায় উন্মুখ গ্রাম শহর দেশ মহাদেশ এক একটি পৃথিবী ছোট হয়ে আসছে। বাংলাদেশ বিমানের লোগোতে জুড়ে দেওয়া এই সমীচীন কথাটা আমাকে খুব ভাবায়। আকাঙ্ক্ষা কি কখনো অন্ধকূপের মতো প্রবল? ভাবি স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাব। কাচের বয়ামের অবয়বে কল্পনারা খুব রক্ষণশীল। সেখানে উত্তর কাঙ্গাল কিছু প্রশ্ন গুইসাপের উপযোগিতায় ছটফট করে মরে। কোথায় যাব? কানাডায়? যেই ভাবা সেই কাজ। বিন্ধ্য পর্বতের বিশালতা সমৃদ্ধ আশা নিয়ে আবেদন করলাম। 6 মাসের মধ্যে ওয়াটারলু ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিশ্চিত। আর পিছন ফিরে তাকাবার সময় নেই। একসময় হাটখোলা চিলেকোঠায় বসে চাঁদহীন আকাশে নিরঙ্কুশ তারা গুনেছি। কে কেন বলেছিল যত বেশি তারা গুনতে পারবি তত তোর নিষ্কলুষ আয়ু বাড়বে। আয়ু বাড়ানো? মোটেও তা নয়। আমার তারা গোনা ছিল নিষ্কাম। আহা কি চমৎকার আংড়া আকাশে তারাদের পায়চারি। এভাবে পাহাড়ি আধারে বৈঠকি তারা গুনতে গুনতে ধুন্ধুবার শিখে গেলাম ওদের নিগুড় অবস্থান। তাকে কোথায় কখন দেখা যাবে সব ঠাটা মুখস্থ। পাতাল রেলের কাঁটা কাঁটা নিস্তব্ধতা থেকে উঠে আসা রূপশালী তারাদের আবার সহজাত প্রবৃত্তি হলো মানব প্রবৃত্তি। অর্থাৎ তারারা নিঃসঙ্গ অবস্থান করতে পারে না।
মানুষের মতো দলে বিভক্ত হয়ে জোটবদ্ধ অবস্থান করে। যেমন এক একটি খানদানি দলের নাম হলো কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, বকমণ্ডলী ইত্যাদি ইত্যাদি। রাশভারী কালপুরুষের কথাই ধরা যাক। ক্ষয়ের সরসতায় কালপুরুষের তারারা শিকারী আকৃতির বিশদ রেখাতে অবস্থান করে। দেখে মনে হবে রাম কিঙ্কর গড়া মূর্তির মতো এক উদ্গ্রীব শিকারে উদ্ধাত। দেখতাম তোমার নিভৃত কামিজের প্রান্তিক রেখাতে বাতাসে ঝুলে থাকা একগুচ্ছ বকের মতো কিছু রূপগুলি বকেরা যার পর নাই ধৈর্যশীল, এক কথায় গোড়া লক্ষ্যভেদী। তুমি বলেছিলে জীবনের লক্ষ্য শুধু একটাই, অনেক অনেক মেরুন ফিতে আর প্রজাপতি ক্লিপ জমানো। আসলে জীবনের মানে এক এক সময় এক এক রকম হয়ে দাঁড়ায়। জোকের ধৃষ্টতায় আদৃত লোভ বা মোহ আমাদেরকে হাত ধরে নিয়ে যায় রাক্ষসদের ডেরায়। পুনরুক্তিজাত রাক্ষসরা আমাদেরকে লালন পালন করে, খাইয়ে পরিয়ে ওদের শিষ্য করে গড়ে তোলে পলকে। কৃতজ্ঞতাবশত আমরা ওদের নিতান্ত ভৃত্য। রাজমিস্ত্রির দক্ষতায় ফাই ফরমাইশ খাঁটি ফরমাইশি শিক্ষা দীক্ষা আমাদেরকে সর্বগ্রাসী করে তোলে। ক্রমশ নিজের অজান্তেই ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হই। সেই রূপকথার রাক্ষসের কথা প্রায় মনে পড়ে। গল্পটা তুমি বলেছিলে, এক রাজ্যে ছিল ভয়ঙ্কর এক রাক্ষস। সে ছিল প্রায় অমর। তাকে যতবারই মেরে ফেলা হতো ততবারই তার জাহাবাজ রক্তের ফোঁটা থেকে একাধিক রাক্ষস জন্ম নিত। তাই বলে কি কোনো আশা নেই? কুরুক্ষেত্রের সকণ্টক উদ্বিগ্নতায় ভরসার পাট কি চুকে গেছে? সে ভরসা করে কোকিল কাকের বাসায় কষ্টসাধ্য ডিম পেড়ে আসে, এই ভেবে যে একদিন তাকেই তার সন্তানকে দেখে শুনে রাখবে। সেরকম ভরসা আমাদের ভাগ্যরেখাকে যেন আর কলঙ্কিত না করে। এক মুঠো শুদ্ধ শস্য বীজের মতো দৃঢ় আত্মবিশ্বাসী আমাদের ভরসার মূল আশ্রয়স্থল হতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আপনার এই দীর্ঘ কবিতাগুলো সবসময় মনে হয় যে চোখের সামনে ভেসে যাচ্ছে। বিশেষ করে মনে হলো সিনেমা প্রেমী মাকড়সাই, কথাটা আমার খুব মাথায় কানে বাজলো যে আচ্ছা। এবং আপনার চিত্রকল্পগুলো তো সবসময় বরাবরের মতোই অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। আমি নাহিদ আশরাফের কাছে জানতে চাবো আপনার কাছে কেমন লেগেছে আমাদের অনিরুদ্ধর কবিতা? নিঃসন্দেহে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে দীর্ঘ কবিতার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যোগ সাজস ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। এটা কিন্তু মানে চলমানতা যেটাকে আমরা বলি বা সাবলীলতা বলতে পারি, স্পন্টিনিটি ধরে রাখাটা কঠিন হয়ে যায়। কিন্তু কবি অনিরুদ্ধ আলমের মধ্যে আমি এই স্পন্টিনিটিটা পেয়েছি, এটা আমার ভালো লাগছে বেশ। অনেক ধন্যবাদ। ফারজানা নাশরাফা। ধন্যবাদ মমো। আমার মনে হয়েছে নাহিদ আপা যেটা বলছিলেন, স্বতঃস্ফূর্ততা, স্পন্টিনিটিটা খুব বেশি কবিতায়। এবং দৃশ্যকল্পের মধ্যে মানে এত সুন্দর সুর, উনি দৃশ্যকল্পের মধ্যে একটা সুর তোলেন আমার মাঝে মাঝে মনে হয়, কবিতা শুনলে মনে হয়। আর উনি তো আমার শ্রদ্ধেয় অগ্রজ এবং আমার আসলে লেখালেখির গুরুই উনি। আর বাংলা সাহিত্যে উনি অনবদ্য একজন কথা সাহিত্যিক। ওনার সম্বন্ধে আসলে মূল্যায়ন, বারবারই বলি, মূল্যায়ন করাটা আমার জন্য অধ্যত্তের মাত্র। এবং নাহিদা বা আপনাকেও আপনাদের নিয়ে কিছু বলাটা আমার জন্য একটা অধ্যত্তের পর্যায়ে পড়ে। তাও বলি, মানে অসাধারণ সৃষ্টি, আমরা প্রতি মুহূর্তে শিখছি আপনাদের কাছ থেকে। আর ভাই যেটা বলেছেন যে ভালোবাসার মরমী মায়াবতী, মরমী কিন্তু মায়াবতী, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। মায়ার মরিচিকা কাল। আর লিখেছেন মাকড়সার অভিনয়, যেটা মমো বললো মাত্র, মাকড়সার অভিনয় খুব টাচ করেছে। এই বিষয়টা আমাকে খুব হৃদয় স্পর্শ করেছে। আসলে অভিনয়টার জীবনটা একটা অভিনয়, একটা বেড়া জালের মতো, একটা মাকড়সার জালের মতো, বিভিন্ন অঙ্গে মানে বিভিন্ন স্তরে স্তরে বিকশিত হয়, ওভাবে বলা যায়। আর তো ভালো। আর তারকা মণ্ডলীর কথা যিনি বলেছেন, গুরুগম্ভীর সপ্তর্ষি মণ্ডলী, এটা অসাধারণ লেগেছে। আসলেই এই মহাবিশ্বের কাছে আমরা কত ছোট, কত ক্ষুদ্র। ওনার ভাষায় বারবারের মতো একটা বিনম্রতা প্রকাশ পেয়েছে, মানে মানবতা অনেক ছোট একটা বিষয়,
তার অনেক পরের ব্যাপার হচ্ছে মহাবিশ্ব, তাই ওনার তুলনাটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারজানা শম্পা। ফারুক আজম, আপনার কেমন লেগেছে? আলম ভাইয়ের কবিতা আমি একটা ওই যে ক্লাসিক ভাবটা পাই, এবং ওনার মধ্যে যে শব্দ চয়ন, তারপরে একটা পরাবাস্তবতা আছে, সেই জিনিসটা আমাকে বরাবরই মুগ্ধ করছে। আর আমি তো বহুদিন ধরে শুনছি, ওনার একটা কবিতা আমি পড়েছি যেটা ওদের ইউটিউবে আছে, তাই না আলম ভাই? ওনার যে এনরিচমেন্ট খুবই সমৃদ্ধ, এবং আমি আগেও বলেছি ওনার লেখায় আমার কমল কুমার মজুমদারের কিছুটা প্রভাব মনে হয়। চমৎকার। মোহাম্মদ রকনুজ্জামান, আমি ছোটবেলায় দেখতাম যে মুরগি জবাই করতো হুজুররা, কবুতর জবাই করতো হুজুররা। যেমন আমি নামাজ পড়ার কারণে লোকজন হুজুর না থাকলে আমার কাছে আসতো জবাই করার জন্য। কানাডায় বসে অনেক দিন থাকার পরে এগুলো না দেখতে দেখতে বা আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ার কারণে আমার মনে হয়েছে এটা নির্মমতা। কবুতরের যদি ভাষা থাকতো কিংবা মুরগির ভাষা হয়তো প্রতিবাদ করতো তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। এই ভাষাগুলো বোঝার মতো ক্ষমতা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষেরই নাই। অনিরুদ্ধ আলম শুধু ফুল পাখিদের ভাষায় উনি টেনে নিয়ে আসেন না, উনি মাকড়সা, কালো মেঘ, দেওয়াল ঘড়ি, বাবুই পাখি কিংবা মাটি, যে কোনো একটা পাথর, নদী, ঘাস, সবগুলোর ভাষা এবং তাদের তাদের যে অন্তর্নিহিত যে একটা সার্ভিস আছে সেই জিনিসগুলো অনিরুদ্ধ আলম তুলে নিয়ে আসেন। এটা আমার অত্যন্ত ভালো লাগে। অনেক ডিপ থেকে উনি তুলে নিয়ে আসেন। ওনার কবিতা তো আমি প্রতিনিয়তই পড়ি। সো এখানে অনেকেই অনেক করেছে। আমি উনার অনেকগুলো উনি হাই থটের একজন কি দার্শনিক। আমার কাছে মনে হয়েছে উনার ডেপথ, উনার দর্শনটা অনেক ডেপথ। উনি কালো মেঘটাকে বলছে, কালো মেঘটা নেমে এসে পৃথিবীর যন্ত্রণাকে থামে, এই ধরনের একটা লাইন ছিল। আমার খুব ভালো লেগেছে যে সবকিছুর মধ্যে প্রচন্ড শক্তি এবং সৌন্দর্য রয়েছে, সেটা অনিরুদ্ধ আলম এখানে নিয়ে আসছে। ধন্যবাদ অনিরুদ্ধ আলম এবং ধন্যবাদ মমকাজী। নিঃসন্দেহে মোহাম্মদ রকনুজ্জামান এত সুন্দর করে বললেন, আপনার কথাগুলো আসলেই খুব মনে লেগেছে যে আপনি আসলেই অনিরুদ্ধর কবিতাটাকে হয়তো সবচেয়ে খুব সুন্দর করে জাস্টিস করতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আমি এরপরে অনুরোধ করব ফারজানা নাজ শম্পাকে। ফারজানা নাজ শম্পা সম্পর্কে একটু বলি। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত কবি আমাদের ফারজানা নাজ শম্পা। তিনি একাধারে একজন রাজনীতিবিদ এবং তিনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন, অনেক অনুবাদ নিয়ে কাজ করছেন এবং রিপোর্ট করছেন, আমাদের দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন। ফারজানা শম্পা, আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা আপনার কাজগুলোর জন্য। আমরা এবার আপনার কবিতা শুনতে চাচ্ছি। ধন্যবাদ মমো, আপনার আমাকে সুযোগ দেবার জন্য। আমি অতি ক্ষুদ্র একজন, শুধু বাংলা ভাষার বিকাশ ও চর্চার জন্য যেটুকু আমার স্থান থেকে, আমার সীমিত সাধ্যের স্থান থেকে একটু চেষ্টা করি মাত্র। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, মমো যেটা বললেন, যে আমার বিশ্বাসটার মধ্যে মূল ধারা, সাহিত্যের মূল ধারাকে আমি সাথে বাংলা ভাষা একটা সংযোগ ঘটানোর চেষ্টা করছি। তাই একটু ক্যানাডিয়ান সাহিত্য নিয়ে সামান্য কাজ করা, অনুবাদ করছি, যাতে করে কানাডার যারা সাহিত্যিক আছেন তারাও বাংলা ভাষার দিকটাকে বুঝতে পারে এবং বাংলা ভাষী পাঠকরা কানাডার বিষয়গুলোকে বুঝতে পারেন। তাই ওই ওই প্রয়াসটারই এক ধারাবাহিকতায় আমি কাজ করছি। তা আমি এখন এটা আগে পড়েছিলাম, আবার একটু পড়বো। একটু একটা মিনিট যদি সময় দেন অনুমতি সাপেক্ষে, আমি একটু অনিরুদ্ধ আলমকে বলছি যে তিনি যদি ফারজানা শম্পাকে একটু স্ক্রিনে আনেন, অন স্ক্রিনে, তাহলে আমরা সবাই দেখতে পারি। অনিরুদ্ধ আলম কি আছেন? আমি ওনাকে চেষ্টা করছিলাম কমিউনিকেশন করার জন্য, উনি আচ্ছা, কোনো সমস্যা। আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে যান্ত্রিক গোলযোগ, এটা আমাদের এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের করোনাকালীন সময়ে আমাদের এই যান্ত্রিক গোলযোগটা নিয়েই আমাদের বাঁচতে হয়। আমরা এখন অনিরুদ্ধ আলমকে চেষ্টা করে যাচ্ছি, এর মধ্যে আমরা ফারজানা নাজ শম্পাকে বলবো যে আপনি রেডি থাকেন এবং আমরা আরেকটু সময় হয়তো দিব। আজকে আমাদের এই ভাই, এই যে স্ক্রিনে শুধু আমাকে দেখা যাচ্ছে, স্ক্রিনে যদি আপনি ফারজানা শম্পাকে নিয়ে আসেন প্লিজ। তাহলে আচ্ছা, তাহলে কাজ করি। ঠিক আছে, ওকে ওকে ওকে।
আমাদের আসলে যান্ত্রিক যান্ত্রিক আমি সরি মোমো, আমি আপনার কাছে একটু পারমিশন নিয়েছি। অবশ্যই। যান্ত্রিক গোলযোগ হয়েছে, অনুরোধ যেহেতু পরিচালনা করছেন এই স্ট্রিম জি ইয়ারটা, জি ওখানে জি উনি আবার ব্যাক করছেন, যেহেতু উনি একটু সময় নিচ্ছেন, এর মাঝখান দিয়ে আমি আপনি কথা বলেন, আপনি এখানে এসে কথা বলতে পারেন, অথবা আমি বলতে পারি। আপনি কি এখানে আসতে চান? আহ, আমি এখানে আসার থেকে আমার মনে হয় যে যেহেতু আপনি আমাদের অন স্ক্রিনে আছেন, আমরা ঠিক কেন আছে, আপনার কবিতাটাই শুনি। ওকে। এটাই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ মোমো কাজী, ধন্যবাদ সবাইকে। আমি দুঃখিত ফারজানা শম্পা এবং মোমো কাজী তাদের স্ক্রিনে যখন কথা বলছিল আসতে পারেনি, আপনাদের সমস্যার জন্য আমি দুঃখিত। আমি আমি কবিতা লিখি না, বা আমি বাকি সবাই জানে যে আমি অ্যাকাউন্ট্যান্ট এবং কবিতা লিখি না। নাহিদ আশরাফি এসছেন এখানে, আমার একটা সুযোগ হয়েছে পরিচয় হওয়ার। আম, এই কারণে, যেহেতু এটা নতুনদের কবিতা লেখারও একটা প্ল্যাটফর্ম, এই জন্য আমাকে উৎসাহিত করে লেখার জন্য আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম হচ্ছে কালো। যেহেতু আমাদের কালো বলে কোনো গায়ের রং আছে কিনা আমি জানি না, আমি রঙের দোকানে গিয়ে মিলানোর চেষ্টা করেছি, আমার রং যে ব্রাউন, আমি এটা আসলে পাই নাই, ব্রাউনের মধ্যে পড়ে না, কিন্তু অনেক ব্ল্যাক ওর সাথে ছিল। আমি বলছি রঙের মিলালে এটা আসলে ব্ল্যাক কিনা, এটা আমি জানি না। কালো তো আমাদের দেশে শ্যামা সুন্দর যাই হোক কালো বলে, এখানে তুচ্ছ চাতুল্য করে। ছোটবেলায় এই আমাদের দেশে, বাংলাদেশে এবং সাউথ আফ্রিকাতে, সরি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে মেয়েদেরকে অনেক তুচ্ছ চাতুল্য, তাদের কনফিডেন্ট লেভেলকে নিয়ে নেওয়া হয়, কিন্তু এদের ভেতরে যে অত্যন্ত পাওয়ার রয়েছে এই জিনিসটাও অনেকে ভুলে যায়। আজকেও যেমন অনিরুদ্ধের কবিতায় এসছে, একটা কালো মেঘ নেমে এসে যন্ত্রণা কমায়, কালোর যে কত মূল্য সেটা আমার ভাব প্রকাশের চেষ্টা করেছি আমি। কালো, তুই কালো, তাই জন্য তুই আলাদা। কালো মেয়ের কদর যদি কম হয়, তাহলে তোর কদর এত বেশি কেন? আর কালো যদি খারাপ হয়, তাহলে ক্লিওপেট্রাকে নিয়ে যুদ্ধ হলো কেন? বর্ষাতে শুধু মেলানিনের পরিমাণই কম নয়, তাদের মূল্যও কমে যায় তোর কালোর বাহারে। তোর কালো চোখের তীক্ষ্ণতা যেন আমার বুকে ভালোবাসার তীর, তোর কালো চুলের উদাসী উড়াল যেন বাতাসের আলাপন, তোর সতেজ জোড়া ভ্রু সেটাও যেন কালো। কালোর সৌন্দর্য আমি জানি, কারণ কালো কালি দিয়ে লিখে মানব সভ্য হয়েছিল, কিন্তু তোর মতো কালো মেয়ের উত্তাপ যেন আগ্নেয়গিরিকেও হার মানায়। তুই কালো বলে ছুঁড়ে ফেলে দিয়েছে তোকে, তুই কালো বলেই তুচ্ছ করেছে সবাই, তুই কালো বলেই সুদর্শন টাকাওয়ালা বাবার ছেলেটা বিয়ের আসর থেকে চলে গিয়েছে। আর এই সকল কিছুই যেন মলয়ের জন্য আশীর্বাদ। তাই তোর সান্নিধ্য পেল প্রেমিক, এক প্রেমিক তারাশঙ্কর তার কথাই বলেছিল, কালো যদি মন্দ হবে, চুল পাকিলে কান্দ কেন? আরেক প্রেমিক রবীন্দ্রনাথ, উনি তো বলেইছেন, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো বয়ের গায়ের লোক। ধন্যবাদ। বাহ, চমৎকার। ওই গানটার কথা মনে পড়লো, কৃষ্ণ কলি আমি তারে বলি। খুব প্রিয় একটা গান। কমপ্লিট করেন গানটা, কমপ্লিট করেন। আমি পুরোটা পারি না। কালো তারে বলে কলি আমি তারে বলি, কালো তারে বলে গাইল। এতটুকুই পারি, আর মনে আসছে না। কিন্তু অনেক দুঃখিত, আরেকদিন আমি শিখে গাইবো। মোহাম্মদ রকনুজ্জামান, আপনার কবিতাটা অনেক অনেক ভালো লেগেছে। আমরা যারা কালো মেয়ে তাদের মনের মধ্যে চাপা কষ্ট থেকেই যায়, কিন্তু আপনার কবিতার মাধ্যমে সেই কষ্টটা হয়তো কিছুটা হলেও লাঘব হয়েছে। ফারজানা শম্পা কি বলেন? আমার মনে হয় রকুন ভাই আসলে শ্রেণী বিভাজন এবং বর্ণ বিভাজনের দিকটাই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। নারীদের প্রতি তো মানে সামাজিক ভাবেই একটা বিভাজন হয়, বর্ণ শুধু না, সামাজিক ভাবে আচরণগত বিভাজন হয়। সেটার একটা সফল, শুধু বর্ণভিত্তিক না, সফল নারীদের প্রতি বিভাজনের দিকটা সফল একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে ওনার মধ্যে, এবং সেখানে হতাশা আনন্দ সবই ফুটে উঠেছে। মানে অসাধারণ একটি কবিতা, এবং খুবই যুগোপযোগী, সময় উপযোগী, এবং খুবই, আমি বলবো জেন্ডার বান্ধব, নারী বান্ধব বলবো না, জেন্ডার বান্ধব একটি কবিতা। এবং
আপনি মানে অ্যান্টি রেসিজম আর কি, বর্ণ বিভাজনের বিরুদ্ধে কথা বলেছেন কবিতার ভাষায়, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরে নাহিদ আশরাফের কোনো কথা শুনছি না। নাহিদ আশরাফি, আপনার কি মনে হয় মোহাম্মদ আমি আসলে রুকনুজ্জামানের কবিতা শুনে? রুকনুজ্জামান ভাইয়ের কবিতাটা শুনছিলাম এবং মনে মনে খুব মানে আশান্বিত হচ্ছিলাম যে যাক, আমাদের মতো কালো মেয়েদের আসার জায়গা আছে তাহলে। আপনি কিন্তু কালো নন, আমি দেখেছি, আমি জানি না আপনার গায়ের রংটা সামনে থাকলে আমি ম্যাচ করতে রংটা কি। এখানে আমি কাউকে কালো দেখি না, এবং এখানে এসে এই নর্থ আমেরিকায় এসে যখন রিয়েল ব্ল্যাকদের দেখি, তারপরে মনে হয় একজনের পাশে আরেকজন আলাদা। আসলে আমি জানি না, এটা হয়তো মানুষকে ছোট করার বা কখনো বড় করার একটা জিনিস। মমতাজি, আমি একটু ক্ষমা চেয়ে নেই। আসলে দীর্ঘদিন ধরে আমরা এই স্ট্রিম মিডিয়া ব্যবহার করছি এবং ইন্টারনেটে পর্যন্ত কোনো সমস্যা নেই, তবে আজকে যেটা হয়েছে কল্পনাতীত। মানে হ্যাঁ, মানে তারপরেও আমরা হ্যাঁ। ধন্যবাদ অনিরুদ্ধ আলম, আপনি এই স্ট্রেসটা আজকে নিয়েছেন এবং আপনি সুন্দর করে পরিচালনা করছেন। আমরা আশা করব আমাদের দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাদেরকে। আমি ফারুক আজমের কাছে চলে যাচ্ছি। ফারুক আজম, মোহাম্মদ রুকনুজ্জামানের কবিতাটা কেমন লাগলো আপনার? রোকন ভাইয়ের কবিতা শুনতে শুনতে আমার এটা মনে হচ্ছিল এখন যে একটা বর্ণ বিদ্বেষী আন্দোলন চলছে, যেটা শুরু হয়েছে আমেরিকা থেকে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে নিয়ে, এবং এটার যে একটা বিশ্বব্যাপী প্রতিবাদ যেটা এতদিন ধরে চলছিল, এবং উনি চমৎকার ভাবে খুব অল্পের মধ্যে সেটা উনি তুলে ধরেছেন, একটা নারীকে তুলনা করে একটা সমস্ত মানুষের যে একটা অনুভূতি আছে, কালো বললেই একটা যে অনুভূতি আসে বা একটা নিজের অজান্তেই একটা ডিভিশন বা রেসিস্ট কোনো চিন্তা আসতে পারে, উনি চমৎকার ভাবে তার বিরুদ্ধে ওটা প্রকাশ করলেন। ওনার এই মানবতাবাদী একটা বোধ আমি অনুভব করলাম। অনেক অনেক ধন্যবাদ। এবং চলে যাচ্ছে অনিরুদ্ধ আলমের কাছে। অনিরুদ্ধ আলম, আপনার বন্ধুর লেখা কবিতাটা কেমন লেগেছে আপনার? রোকন ভাইয়ের এই কবিতাটি আমি আগে শুনেছি, যেহেতু আমি ইন্টারনেট সমস্যার কারণে, যান্ত্রিক গোলযোগের কারণে দূরে ছিলাম, কবিতাটি শুনতে পারিনি। তবে যেহেতু কবিতাটি আমার আগের পড়ার সুযোগ হয়েছে, আমি এবং সেই প্রসঙ্গ ধরে আমি বলছি, আসলে রোকন ভাইয়ের কবিতাটি আমার খুব ভালো লেগেছে, মনে দাঁত কেটেছে, এবং আশা করছি ওনার কাছ থেকে ভবিষ্যতে এই ধরনের আরো কবিতা পাবো। তবে উনি ওখানে কিছু পৌরাণিক বা ইতিহাসগত কিছু টার্ম ব্যবহার করেছেন সম্ভবত, আমি যেটা পড়েছিলাম, আমি জানি না এই কবিতা আছে কিনা। আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লেগেছে, যে হ্যাঁ, ওনার যে সাবলীল উপস্থাপনা কবিতার মধ্যে, যে ইতিহাস ঐতিহ্যের ব্যাপার মানে সঠিকভাবে উপস্থাপন করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আমরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ অতিথির কাছে। নাহিদ আশরাফির কবিতা শুনবো, তারপরে আমরা ফারজানা নাজ শম্পার কবিতা শুনবো। নাহিদ আশরাফি, এরপরে আপনি আমাদের কাছে কি পরিবেশন করবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে এখানে আমার কিছু প্রিয়জন আছে যারা মোটামুটি ভাবে আমি যখনই কোনো আয়োজনে যাই, তারা আমার একটা চিঠি সিরিজ আছে, খুব পছন্দের চিঠি সিরিজ তাদের। আপনি দেখবেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজন রিকোয়েস্ট চলে এসছে যে মনোময় সিরিজটা শুনতে চাই। মনোময়টা হচ্ছে আসলে মনোময় পুরোটা একটা চিঠি সিরিজ। এখানে দুটো চরিত্র, মূলত মনোময় এবং নিশ্চয়তা। তো মনোময় কি লেখা যে চিঠিগুলো, এই চিঠিগুলোই মূলত এই পুরো চিঠি সিরিজে রয়েছে। আমি ওখান থেকে একটা চিঠি আপনাদেরকে চিঠি কাব্য শোনাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনোময়। মনে মনে কত চিঠি লিখি তোকে, কত কথা বলি তোকে সামনে রেখে, একটা হাতের আরেকটা হাত অবধি পৌঁছতে দীর্ঘ অপেক্ষার গল্প, দিন গল্প, চোখের পাতায় জমে থাকা অবসাদের গল্প।
রোজ অলিক আত্মার ভূত বনে দুঃখ হরানো, অনিশ্চিতের পিঠে ছুরি চালাবার মতো সাহসী ডালিম কুমার পৌঁছবার আগেই পথগুলো কেমন গা এলিয়ে দেয়। নিদালি আকাশের গায়ে ওরে স্বপ্ন পোড়া ছাই, শতছিন্ন মেঘের আস্তিনে আকাশ লুকোবার বৃথা চেষ্টা দেখে বিদ্রুপের হাসি হাসি সূর্যমুখী সকাল। আমার অপেক্ষাগুলো তাই ভাসিয়ে দিই আলোর সাম্পানে। বেদনার নৌবহর কত শত অপ্রাপ্তির উড়ান ভাট্টে দোল খায়। জীবনের পালে দেখ যাপনের অজস্র ক্ষত, তবু তবু ঠোঁটে কি দারুণ ভাবে ঝুলে থাকে নকত ইয়াকুতের হাসি। জীবনটা শার্টিন কাপড়ে ঝালরে ঢাকা বিয়ে বাড়ির পুরনো ঘুণে ধরা টেবিলের মতো। একরকম ভাবে বসিয়ে রাখিস তো ঠিক আছে, নড়াচড়া করেছিস কি ক্যাচ ক্যাচ শব্দে নিজের ক্ষয়রোগ আর অক্ষমতার সূচিপত্র উন্মুক্ত করে দেবে বিশ্ববাজারে। মনোময়, দিনগুলো যতটুকুই করি না কেন ওরা শুধু তোরই নাম জপ করে। তোর স্বরসমুদ্রে যে উপেক্ষার উচ্ছ্বাস আমার চোখে তাই নোনা ঝর্ণা ধারা হয়ে নামে। অবগাহনের আনন্দে আমি ভুলে যাই আমার পূর্বাপরের জন্ম বৃত্তান্ত, ভুলে যাই ইবাদতের ইতিহাস, ভুলে যাই পাপ পুণ্যের শ্লোক গাথা। তুই যাবতীয় মধ্যাকর্ষণ তত্ত্ব মিথ্যে প্রমাণ করা এক রহস্যময় টান, এক অভিনব বারমুডা ট্রায়াঙ্গেল। ইতি তোর নিশ্চয়তা। বাহ, চমৎকার চমৎকার। মনোময় এবং নিশ্চয়তা দুটি লাইক মনে হচ্ছে যে খুব প্রমিনেন্ট দুটো ক্যারেক্টার কথা বলছে। খুব ভালো লেগেছে আপনার কবিতাটা। আমি সবার আগে এখন যাব ফারুক আজমের কাছে। কেমন লেগেছে ফারুক আজম? না আমি খুব মুগ্ধতা নিয়ে শুনছিলাম। আমার ভালো লাগলো যে উনি বিয়ে বাড়িতে সেই পুরনো টেবিলের সঙ্গে মনে হয় অনেকটা বিবাহিত জীবনের তুলনা করেছেন, কিন্তু শেষের দিকে তার যে একটা খুব চমৎকৃত একটা চমৎকার উপমা যে উনি শেষ করলেন, সেটা খুব ভালো লাগলো। বারমুদা ট্রায়াঙ্গল, যেটা রহস্য তো বোধহয় আজও সমাধান হয়নি, এবং জি। সম্পর্কের মধ্যে সে বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা সবাই ঘুরপাক খাচ্ছি। হ্যাঁ, চমৎকার লাগলো। বারমুডা ট্রায়াঙ্গল। অনেক অনেক ধন্যবাদ। ফারজানা নাজ শাম্পা, আপনার কেমন লাগলো? আমার তো আপার এই কবিতা শুনতে শুনতে তন্ময় হয়ে শুনছিলাম। যেটা ফারুক ভাই বললেন বারমুদা ট্রায়াঙ্গল আসলে অসমাপ্ত, জীবনের উত্তরগুলো সবসময় অসমাপ্ত থেকে যায়। আর শার্টিন কাপড়ের যে পর্দা টেবিলের কাভারের সাথে জীবনের তুলনা দিয়েছেন যে নড়াচড়া করলেই সমস্যা, কিন্তু একভাবে থেকে গেলে। এই যে আপা জীবনকে একজন দার্শনিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, আমি মনে করি উনি শুধু একজন কবি না, একজন খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন দার্শনিকের একটি প্রতিচ্ছবি অবশ্যই দেখতে পেয়েছি, এবং মনোময়ের বন্ধু অবশ্যই। হয়ে গেলাম। আজকে থেকে মনোময়কে আমি আমার সাথী করে নিলাম। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রকনুজ্জামান। আহ, অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কবি তাদের একটা ফিলোসফি থাকে, এটা প্রকাশ করে বিভিন্নভাবে। ওনার যে একটা দর্শন, শক্তিশালী দর্শন কাজ করেছে, যে প্রচন্ড চ্যালেঞ্জের মাঝখানেও টিকে থেকে শেষ পর্যন্ত উনি নিশ্চয়তা দিয়েছেন। সেটা সবকিছুতেই তার বৈশিষ্ট্যটা বোঝা যায়, তার কাজে, তার সামাজিক দায়িত্ববোধে এবং পারিবারিক জীবন সবকিছুতেই উনি যত সমস্যায় থাকুক একটা নিশ্চয়তা পাওয়া যাবে ওনার কাছ থেকে, এটা বোঝা যায় এই কবিতা থেকে। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ। এবং অনিরুদ্ধ আলম। আমরা কবি নাহিদ আশরাফের কাছ থেকে শুনলাম চিঠি কাব্য। চিঠি যে কাব্য, চিঠি কাব্য হতে পারে এটা আমরা জানি, কিন্তু আজকে আমরা সত্যি সত্যি সেটা বুঝতাম, মানে উপস্থাপিত হতে দেখলাম। এবং যেটা হলো আসলে আমরা যখন চিঠি লিখি, আমরা আসলে খুব কাব্য করেই লিখি, যাকে লিখি কাব্য করেই লিখি, যাতে তার মনোযোগ আকর্ষণ করতে পারি। তো এখানে আজকে যে আমরা চিঠি কাব্যটা শুনলাম, তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, মনে দাগ কেটেছে।
এখানে কিছু কিছু চিত্রকল্প উপস্থাপন করা হয়েছে। সম্ভবত এখানে আছে নিদালি আকাশ, তাই নয় কি? আমি জিজ্ঞেস করছি কবিকে, নিদালি আকাশ, নিদালি আকাশ যে ঘুমিয়ে পড়তে পারে বা ঘুম ঘুম ভাব, হ্যাঁ, স্লিপি মুডে থাকতে পারে, এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে স্বপ্ন পোড়া ছাই বোধহয় একটা কথা আছে। হ্যাঁ, স্বপ্ন পুড়ে যে ছাই হয়, তো এটা একটা অদ্ভুত ব্যাপার, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটু ব্যতিক্রম ধরনের চিত্রকল্প মনে হয়েছে। তারপরে অক্ষমতা সূচিপত্র, আমাদের জীবনে যে কত রকমের অক্ষমতা আছে সেটা যদি সূচিপত্র করা হয়, বিশেষ করে আমার জীবনে যদি এটা করা হয় তাহলে বোধহয় এটা শেষ হবে না, আপনার লিস্ট খুব ছোটই হবে, মানে এটা অনেক বিশাল হবে। তো যাই হোক, আমি অনেক কিছু পারি না, সাঁতার কাটতে পারি না, সাইকেল চালাতে পারি না, এই বিশাল অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, তারপরে ইবাদতের ইতিহাস। হ্যাঁ, আসলে আমরা তো আসলে সবসময় একটা নিমগ্নতা দিয়ে কাজ করি, নিম্নতা কাজ করে যে ভালো লাগা মন্দ লাগা, সেখানে আমরা ডুবে যাই। একটা ইবাদতের মতোই আমরা সবসময় একটা যাপন করি, ইবাদত যাপন করি। সেই ইতিহাস এই কবিতার মধ্যে উঠে এসেছে, ভালো লেগেছে। আর ভালো লেগেছে সবচেয়ে সমাপ্তিটা, ইতি তোর নিশ্চয়তা। আসলে এত কিছুর মাঝেও, হ্যাঁ, এত কিছু, এই যে অক্ষমতার সূচিপত্র পরেও, বিশাল সূচিপত্র পরেও যখন আমরা একটা নিশ্চয়তা পাই যে হ্যাঁ, সামনে কিছু হতে যাচ্ছে ভালো, হ্যাঁ, এবং আমরা সেটাকে গ্রহণ করতে পারি, বা সামনে কিছু আসছে আসন্ন যা, সেটা মানে আমাদের জন্য মঙ্গলজনক, এটা আসলে সবসময় চাই। মঙ্গলজনক হোক আর না হোক, করোনা কাল আসুক আর না আসুক, আমরা চাই যে করোনা খুব তাড়াতাড়ি সেরে যাবে, তাই না? এই যে নিশ্চয়তা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আশ্বাসটা। হ্যাঁ, ধন্যবাদ এত সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য নাহিদা। অনেক ধন্যবাদ অনুরোধ আলম, আরো বেশি ধন্যবাদ নাহিদা আশরাফিকে এত সুন্দর করে চিঠি কাব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা চলে যাচ্ছি ফারজানা নাজ শম্পার কাছে। আমাদের ফারজানা নাজ শম্পা অতি প্রিয় একজন মুখ, বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন, রাজনীতি নিয়ে কাজ করছেন, আমাদের দেশের নাম যেন আমাদের এই বিদেশে সমুজ্জ্বল থাকে, আমাদের অধিকার যেন বজায় থাকে, সেই জন্য কাজ করছেন ফারজানা নাজ শম্পা। একাধারে একজন কবি, অনুবাদক এবং সাহিত্য নিয়ে আরো অনেক কাজ করছেন। ফারজানা নাজ শম্পা, আপনার কবিতা শুনতে চাই। ধন্যবাদ মমকে আমার এত বিশাল পরিচয়ে পরিচিত করার জন্য। আমি আর মমর এত সুন্দর উপস্থাপনা প্রকাশ, এই জন্য আপনাকে ধন্যবাদ। আর কবি, সত্যিকারে কবিতার আলোরা যখন সামনে থাকেন নিজেকে খুব অন্ধকার মনে হয়, তাও চেষ্টা করছি কাব্য প্রচেষ্টা। আবার বলছি, ফারুক আজম ভাইয়ের অসাধারণ আবৃত্তি, রোকন ভাইয়ের যুগোপযোগী কবিতা, সবকিছু মিলিয়ে আজকে অসাধারণ একটা আড্ডার আয়োজন হয়েছিল। আমার একটা কবিতা, এটা একটা অনুবাদ কবিতা, এবং আমি আগেও বলেছি আমি জর্জ এলিয়ট ক্লার্ক, উনি কানাডার বর্ণবাদ বিরোধী কবি, এবং উনি প্রাক্তন পোয়েট লরিয়েট, কানাডার সংসদের প্রাক্তন পোয়েট লরিয়েট। কারণ পোয়েট লরিয়েট কানাডার বিভিন্ন প্রদেশ ভিত্তিক হয়, সংসদে হয়, বিভিন্ন ভাবে পোয়েট লরিয়েটরা বিভক্ত হন। তা উনি সংসদের পোয়েট লরিয়েট ছিলেন। ওনার অনুমতি ক্রমে, মানে ওনার অনুমতি না, সম্মতি ক্রমে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটি কবিতা আবৃত্তি অনুবাদ করেছিলাম, ওনাকে চেষ্টা করেছিলাম, সেটাই বলছি। ভ্রমর রাজের আফ্রো আমেরিকান নীল বর্ণ সঙ্গীত লহরী। আমি এক বয়োবৃদ্ধ ভ্রমর রাজ, মধু রসের ফুলে ফুলে গুঞ্জন তুলি। আমি মিষ্টি মধু সুধাময় বয়োবৃদ্ধ ভ্রমর রাজ, ফুলে ফুলে জাগাই গুনগুন সুর লহরী। নারী দেহ বহন করে সজীব পরাগ রেণু, যার খানিকটা আমি অষ্টপ্রহর আস্বাদন করি। উপত্যকা আলোকিত করে আছে লিলি ফুল, আরো আছে মিষ্টি লতানো গোলাপ গুচ্ছ। উপত্যকা আলোকিত করে আছে লিলি ফুল, ভরে আছে মিষ্টি লতানো গোলাপ গুচ্ছে। একই সঙ্গে আছে কৃষ্ণাঙ্গী সুন্দরী সুজানের উপস্থিতি। রাতের নীল নৈশব্দে এ যেন এক নিখুঁত অনিন্দ সুন্দর পরিবেশ সৃষ্টি করে। আমার মুখ নিঃসৃত স্বতন্ত্র বা একক কোনো কৃষ্ণ শব্দ উচ্চারিত কথা কে তুমি বিশ্বাস করবে, তুমি বিশ্বাস করতে বাধ্য এমন তো নয়। তুমি বাধ্য নাও আমার উচ্চারিত স্বতন্ত্র বা একক কোনো কৃষ্ণ শব্দ ধারণ করতে, কিন্তু বিস্মিত হয়েও না মেয়ে, যদি আজ আমি তোমার সেই কৃষ্ণ হুল বিধিয়ে দিই। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর হয়েছে। ফারজানা নাজ শম্পা বরাবরের মতোই আপনার কবিতার এবং অনুবাদের ভক্ত আমি। অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি নাহিদা আশরাফির কাছে। আমাদের কবির কবিতা কেমন লাগলো নাহিদা আশরাফি? ধন্যবাদ। খুব ভালো লাগলো এই জন্য যে আমরা আসলে প্রত্যেকে কবিতা পড়ছি, একটু তার মধ্যে একটু আলাদা, একটু অনুবাদ কবিতা পাওয়া গেল।
এবং অনুবাদের যে বিষয়টা সব সময় যেটা আমরা দেখি যে মূল টেক্সটের সামনে থাকলে বা পড়লে আমরা অনুবাদটা বুঝতে সহজ হয়, কিন্তু আজকে মনে হলো যে অনুবাদটাই কবিতা হয়ে গেছে। অনেক সময় যেটা হয় কি, অনুবাদগুলো তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ঠিক মূলানুগ হয় না বা ওইভাবে আমরা পাই না, কিন্তু আজকের অনুবাদটাতে আমার মনে হচ্ছে অনুবাদটাই একটা মূল কবিতা হয়ে গেছে, এবং যখন এই অনুবাদ এভাবে মূল কবিতায় রূপান্তর হয়ে যায় তখন আসলে সত্যি সেটাকে মানে আত্মস্থ করতে আমাদের জন্য খুব সুবিধার হয়। অসম্ভব ভালো লাগলো, এবং আপনার মানে কবিতার যে বহমানতা এটা বেশি সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপা অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ নাহিদা আশরাফি। আমি এরপরে চলে যাবো মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে। মোহাম্মদ রকুনুজ্জামান, ফারজানা সম্পার কবিতা কেমন লেগেছে? আমার কবিতার লাইন মনে রাখা মুশকিল, কিন্তু ভাবটা আমার ভালো লাগে। উনি সুন্দরী সুজানের উপস্থিতি দেখিয়েছেন। ওনার অনুবাদগুলো ভালো। ওনার অনুবাদ এবং কাজের মধ্যে দেখতে পাই আমি উনি যে এদেশে এসে প্রচন্ড প্রতিবাদী একজন মানুষ, মানব ইয়ের জন্য, হিউম্যান রাইটস এর জন্য উনি কাজ করেন। আমি ওনার পার্সোনাল লাইফ থেকে জানি। এই কারণে উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। এখানকার মেইন স্ট্রিমে ওনার হাজবেন্ডও একসাথে কাজ করে যাচ্ছেন। এত ব্যস্ততা, একজন মা এবং রাজনীতিবিদ এবং কাজ করে এত ব্যস্ততার পরেও উনি কবিতা লিখছেন, আর একটা কবিদের উনি অনুবাদ করছেন। এখানে অবশ্যই আমাকে মুগ্ধ করেছে তার যে এখানে তার নিজস্ব যে একটা ভাবানুবাদ করেছেন, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। থ্যাংক ইউ ফারজানা শম্পা, আপনার এটা কবিতাটা উপস্থাপনা করার জন্য আমি শোনার সুযোগ হলো। ফারুক আজম, কেমন লাগলো? অনুবাদ করা, বিশেষ করে কবিতার অনুবাদ করা সবচেয়ে একটা দুরূহ কাজ। কারণ একটা অনুভূতিকে এক পাত্র থেকে আরেক পাত্রে নেওয়া, আবার তার সেই গুণগত বৈশিষ্ট্য বজায় রাখা খুব সহজ নয়। কিন্তু অনুবাদ শিল্প তো একটা খুবই এনরিচিং শিল্প। আপনারা জানেন যে বুদ্ধদেব বসু আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন রেলকের সাথে, বোদলেয়ারের সাথে তার অনুবাদ শিল্পে। ফারজানা এই কবিতাতে অনেক সময় হয় কি, অনুবাদ পড়লে আর মূল কবিতার প্রতি আকর্ষণ আসে না বা চলেও যায়, বিকর্ষণ হয়। কিন্তু তার অনুবাদ শুনে আমার মূল কবিতাটা পড়তে ইচ্ছে করছে, এবং চমৎকার একটা এর মধ্যে একটা গাঁথুনি পেয়েছি যেটা আমার খুব ভালো লেগেছে, এবং কবি আশরাফের সাথে আমি সহমত, যেটা একটা চমৎকার কবিতা হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ ফারুক আজম। অনিরুদ্ধ আলম, আমি সম্পাপার ফারজানা সম্পাপার ওনার কবিতাটি শুনলাম, অনুবাদ কবিতাটি আমার কাছে যেটা মুগ্ধ করেছে সেটা হলো তার অনুবাদের মধ্যে আমি এক ধরনের যে উপস্থাপনা তার মধ্যে দেখেছি এক ধরনের চমৎকার গীতময়তা, লাবণ্য এবং স্নিগ্ধতা, শব্দ স্বতঃস্ফূর্ততা। আমি বলবো যে শব্দগুলো যে ব্যবহার একটু স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে। চিত্রময়তা আমার কাছে তার যে চিত্রল যে উপস্থাপনা, এটা আমাকে মুগ্ধ করেছে। তারপরে ফারুক আজম ভাই উনি যেটা বললেন যে আসলে কবিতা অনুবাদ করা একটা দুরূহ কাজ, এবং তারপরেও অনুবাদ করার পরে সেটা পাঠকের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়েও একটা সন্ধান, মানে সন্দেহ থেকে যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনুবাদটি খুব চমৎকার হয়েছে, গীতিময় হয়েছে, চিত্রল হয়েছে। এবং নাহিদা আশরাফির কথা প্রসঙ্গ ধরেই বলতে পারি যে আমাদের যেহেতু মূল কবিতাটি পড়া হয়নি বা পড়া আমরা জানি না, কিন্তু উনি বলেছেন যে এই কবিতাটি একটি অসাধারণ কবিতা। যদি আমরা মূল কবিতাটাকেও যদি বিবেচনা না আনি, তাহলে এই অনুবাদটাই একটি স্বয়ংসম্পূর্ণ কবিতা। তো ধন্যবাদ একটি সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ফারজানা সম্পাকে। অনেক ধন্যবাদ। অনিরুদ্ধ আলম, অনেক অনেক ধন্যবাদ। এটা সত্যি কথা যে ফারজানা সম্পার কবিতাটাই একটা মনে হয়েছে যে মৌলিক কবিতা, এবং খুব খুব ভালো লেগেছে অনুবাদটা আমাদের কাছে শুনে। এরপর আমরা চলে যাব ফারুক আজমের কাছে। ফারুক আজম আমাদের সাথে আছেন সুদূর নিউ জার্সি থেকে, একজন চিকিৎসক, কবি, আবৃত্তিকার এবং আমাদের খুব প্রিয় একজন মানুষ আমাদের এই কবিতা আড্ডায়। ফারুক আজম, আপনি আমাদের সামনে কি পরিবেশনা করবেন এরপরে? আচ্ছা, আমি যে বর্ণ বিদ্বেষী আন্দোলন হচ্ছে জর্জ ফ্লয়েডকে নিয়ে, আমি তার উপরে একটা কবিতা পড়ছি। আমাদের সৌভাগ্য যে কবি আশরাফি আমাদের সঙ্গে আছেন। ওনার কবিতাগুলো আমার ভালো লাগছে কি, ওই যে ছোট ছোট কবিতাগুলো যেটা মনে করিয়ে দেয় যে ব্রিভেটি
ইজ দ্য সোল অফ উইট, শেক্সপিয়ার বলেছে হ্যামলেটে। যাই হোক, আমারটা কিন্তু বিভূতি না, আমারটা বেশ একটু দীর্ঘ কবিতায় বলা যায়। কবিতাটির নামই হচ্ছে জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড, কে তুমি? গতকালে তোমাকে চিনতাম না, এর আগেও নয়, নামও শুনিনি কোনোদিন। তোমাকে দেখলে হয়তো রাস্তা বদলাতাম, তোমার বিশাল শরীর সন্ত্রস্ত হতাম চড়ুই পাখির মতো। তোমাকে হয়তো এড়িয়ে যেতাম যথাসম্ভব লৌকিকতায়। তুমি চিহ্নিত, তুমি চিত্রিত, তুমি চরিত্রিত কালো পুরো তুলিতে। ভয়ঙ্কর বিভীষিকা, আতঙ্ক আছে তোমাকে ঘিরে, যেরকম সন্তের, যেরকম যিশোর মাথায় ঘিরে বলিস বিশিষ্ট বলয়। সে কবে তোমাকে নিয়ে এলো আফ্রিকার মুক্ত আলু থেকে, কুকুরের মতো, হিংস্র পশুর মতো, হাতে পায়ে গলায় বেড়ি, জাহাজের পাটাতনে বেঁধে রক্তাক্ত হাত পা, পিঠে চাবুকের ক্ষত, নির্মল নীল আকাশে গাং চিরে রোড়াউড়ি। তখন তোমার প্রপিতামহ কি ভেবেছিলেন? জীবন করেনি দয়া তোমাকে, পদে পদে অভাব, দারিদ্র, কারাগার, অপরাধের দণ্ডে দণ্ডিত 46 বছরের বেঁচে থাকা। তোমার 6 ফুট 7 ইঞ্চি ফ্রেম, বাস্কেটবল খেলোয়াড় হতে পারতে। বাঁক থেকে বাঁকে নিয়ে গেছে তোমাকে, জটিল থেকে জটিলতায়। কুটিল পেঁচালো কপট গলিতে, সরীসৃপ, ইঁদুর, আরশোলার সঙ্গে। অথচ তোমার হৃদয় অমলিন, উজ্জ্বল, বৃহৎ। ভালোবেসে চেয়েছিলে বদলাতে এই পৃথিবী, কিন্তু হিংসা কেড়ে নিল তোমার শেষ নিঃশ্বাস। বিনামূল্যের অক্সিজেন আজ হলো দুর্মূল্য। হঠাৎ সমস্ত দেশ, সমস্ত পৃথিবীর শ্বাসরুদ্ধ। শত সহস্র সাদা পায়রা উড়ে গেল বেহেস্তের দিকে। একটু মৃত্যু লেখা হলো অমৃত্যুর খাতায়। ধন্যবাদ। একটি মৃত্যু লেখা হলো অমৃত্যুর খাতায়। অসাধারণ একটা কবিতা। কবিতাটা পড়ে আমার মনে হলো যে রাগ হচ্ছে। আমরা বর্ণবাদের ওরকম শিকার এখানে আমাদের কানাডাতে ওরকম ভাবে না হলেও আমাদের মধ্যে হিডেন যে রেসিজমটা, সেটা কিন্তু আমাদের নৈত্যনৈমিত্তিক ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে যারা প্রবাসে থাকেন তারা সবাই ব্যাপারটা টের পান, হয়তো আমরা মুখ দিয়ে বলি না অনেক সময়। আপনাকে অনেক ধন্যবাদ ফারুক আজম, এত সুন্দর করে জর্জ ফ্লয়েডকে সামনে নিয়ে আসার জন্য এবং আমাদের সকলের মনের কথাটা প্রকাশ করার জন্য। নাহিদ আশরাফি, আপনি কি বলেন? অনেক ধন্যবাদ। আসলে ফারুক আজম ভাইয়ের কবিতাটা খুব মন দিয়ে শুনছিলাম, আমি প্রত্যেকের কবিতাই শুনছিলাম। কিছু কারিগরি ত্রুটির কারণে হয়তো মাঝে মধ্যে শব্দ থেমে যাচ্ছিল। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে জর্জ ফ্লয়েডকে নিয়ে যে কথাটা আপনি সর্বশেষে বললেন, যে আসলে মৃত্যু, কিছু কিছু মৃত্যু প্রমাণ করে দেয় যে সে সারা জীবনের জন্য বেঁচে থাকে, প্রত্যেকটি হৃদয়ে বেঁচে থাকার জন্য। এই সামান্য একটা মৃত্যু তাকে মানে কি বলবো আর কি, যেটাকে হচ্ছে মানে একটা একটা চিরজীবী জীবন দান করে দেয় আর কি। তো আমি জানি না আসলে আপনাদের কানাডা বা আমেরিকার কথাটা তো আমরা আসলে দূর থেকে অতটা ভালো বলতে পারবো না, কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা সাউথ এশিয়াতে, এই বর্ণবাদের বিষয়টা তো বেশ ভালোভাবেই রয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। যেহেতু বাংলাদেশে তো এটা নিয়ে রীতিমতো আমরা অনেকে কাজও করছি এটা নিয়ে। এই বর্ণবাদের বিষয়টা একেবারে ঘর থেকে, আমি তো বলবো তৃণমূল পর্যায়ে একটা ঘর থেকে, একটা মেয়ের জীবন থেকে শুরু হয় এই বর্ণবাদের বিষয়টা, এবং সেখান থেকে যেতে যেতে, আর এটা আমাদের লেখার মধ্যে খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে ফারুক আজম ভাইয়ের লেখার মধ্যে। আর এই মানুষটাকে নিয়ে হয়তো ঠিকই বলেছেন, আমরা রাস্তা পার হয়েছি, এই মানুষটার সাথে কতবার দেখা হয়েছে, কিন্তু তখন আমরা ওই মানুষটাকে ওইভাবে ভাবতেই পারিনি। কিন্তু আজকে একটা ঘটনা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। চমৎকার কবিতা ফারুক আজম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ভালো কবিতা উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ নাহিদ আশরাফি এত সুন্দর করে বলার জন্য। মোহাম্মদ রকুনুজ্জামান, আপনি কি বলেন? আমার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি। ফারুক আজম ভাই কবিতা আবৃত্তি করেন, চমৎকার লিখন, আগেও শুনেছি। আজকের এই
কবিতা বলেন, মেসেজ বলেন, এটাকে বক্তব্য বলেন, এটা আজকে জেনে আমার মনে হয়েছে স্টেপিং স্টোন নেটওয়ার্কের যে উদ্দেশ্য এটা সার্থক হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত ও অত্যন্ত কৃতজ্ঞতা আপনি এই কবিতাটা নিয়ে এসছেন এই অনুষ্ঠানে। আপনি নিয়ে আসছেন কালোদের যে ইতিহাস, সেই কবে থেকে শুরু হয়েছে, জাহাজে তাদেরকে দুপায়ে শৃঙ্খল বেঁধে রাখতো, ওইখানে যে তাদের প্রতি যে অত্যাচার শুরু হয়েছে, ওইখান থেকে নিয়ে এসছেন আজকে পর্যন্ত যে ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ আপনি নিয়ে আসেন কবিতার মাধ্যমে, এবং এত চমৎকার ভাবে ফুটে উঠেছে। আমার নজরুলের কিছু কবিতা আবৃত্তি করলে যেরকম গায়ে লোম খাড়া হয়ে ওঠে, আপনার আজকের এই কবিতাতে আমাকে শুধু লোম খাড়া হয়নি, যেহেতু আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, আমি এটা ক্রোধান্বিত হতে পারি না, নিজেকে আমি সংবরণ করেছি, কিন্তু আমার শরীরের প্রত্যেকটা লোম কোপে এটা ঢুকে গিয়েছে। আপনার প্রতি আবারও অনেক কৃতজ্ঞতা, আপনি এটা এখানে নিয়ে আসছেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় অনেক দর্শক নাহিদা আশরাফির কথা এবং কবিতার জন্য রিকোয়েস্ট করছেন, ওনার কথা বেশি বেশি শুনতে চান। আমাকে এরপরে আর কথা বলতে না দিয়ে অবশ্যই আমরা নাহিদ আশরাফির কথা শুনবো এবং আমরাও খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের মাঝে আছেন। ফারুক আজম, আপনার কবিতাটা অসাধারণ। আমি শুধুমাত্র একটু অনিরুদ্ধ আলমের কাছে যেতে চাই, ফারুক আজমের কবিতাটা সম্পর্কে আপনার কি মনে হয়েছে? আমি এখানে ফারুক ভাইয়ের কবিতা সম্পর্কে ওনারা যা যা বলেছেন, এগুলো আমারই কথা, মানে আমার কথাগুলোই ওনাদের কাছ থেকে অলরেডি মানে বলা হয়ে গেছে, অতএব আমার বলার কিছু নাই, মানে কিছুই বাকি নেই। তবে তারপরে আমি বলতে চাই যে আসলে নাহিদা আশরাফি যা বলেছেন, আসলে বর্ণবাদটা আসলে এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে এটাকে পুরোপুরি নির্মূল করাটা খুব কঠিন ব্যাপার। তবে এটা ঠিক যে আমরা যদি সচেতন হই, তবে অনেকাংশেই বর্ণবাদকে আমরা এড়িয়ে চলতে পারি, বা বর্ণবাদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। এবং কানাডা এমন একটি রাষ্ট্র, সেটা একটা জ্বলন্ত উদাহরণ যে আমরা আসলে এখানে সেভাবে বর্ণবাদকে অনুভব করি না। হ্যাঁ, এবং আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, উনি এমন ভাবে দেশ চালাচ্ছেন যে আসলে এটা বলা ঠিক না, মানে প্রশংসা। আমরা খুব কৃতজ্ঞ যে আসলে এখনো আমরা সেভাবে এখানে বর্ণবাদকে ওইভাবে উপলব্ধি মানে এখানে ওইভাবে উপলব্ধি করা যায় না, ফিল করা যায় না। তবে আজকের কবিতাটি উনি ফারুক ভাই উপস্থাপন করাতে আমরা মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি কিছু শব্দ ব্যবহার করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন উনি বলেছেন বিনামূল্যের অক্সিজেন। বিনামূল্যের অক্সিজেন, আমরা এটাকে গুরুত্ব দেই না, কিন্তু এই অক্সিজেনের কারণেই মানে শ্বাসরোধ হয়ে মারা যেতে হয়েছে। এটা আসলে যে আমরা আসলে বিনামূল্যের অনেক কিছুকেই গুরুত্ব দেই না, গুরুত্ব দেওয়া উচিত। বিনামূল্যে পেলে যে এটা গুরুত্বহীন তা না, কিন্তু আমি মানে এই যে মেসেজটা একটা খুব চমৎকার একটা মেসেজ দিয়েছেন ফারুক আজম তার কবিতার মধ্য দিয়ে। ওনাকে অশেষ ধন্যবাদ সুন্দর করে দিতে পারার জন্য। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আর শুধু বলতে চাই যে শুধু জাস্টিন ট্রুডো তো অবশ্যই তিনি একজন ভালো প্রধানমন্ত্রী নিঃসন্দেহে, এটা ছাড়াও আমাদের অন্যান্য যারা পার্টি রয়েছেন, যেমন আসলে এনডিপির কথা বলতে চাচ্ছি যে আমাদের জগমিত সিং এনডিপির হচ্ছে প্রধান এই মুহূর্তে, তিনি কিন্তু আসলে সচরাচর শ্বেতাঙ্গ না। আপনি যদি উদাহরণ চান যে আর আজকে যদি ভোট ওরকম ভাবে হতো, তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত। এটা ছাড়াও আমাদের কনজারভেটিভ পার্টিতে আমরা দেখি অনেক নেতারা আছেন কানাডাতে, এই জন্য আমরা প্রাউড কানাডিয়ান। আমরা চাই যে আমাদের এই যে বর্ণ বৈষম্যের ব্যাপারটার ঊর্ধ্বে যে আমরা উঠতে পেরেছি এখানে, তারপরও কিছু আছে হিডেন আছে, এটা আমাদের সময় লাগবে হয়তো আমাদের আরো সামনে যেতে। ফারজানা শম্পা, আপনি ফারুক আজমের কবিতা সম্পর্কে কি মনে করেন? আমি আপনাদের সাথে একমত। নাহিদ আপা যেটা বললেন, রকুন ভাইও বললেন, অনিরুদ্ধ আলম ভাইও বললেন যে আসলে বিভাজনের জায়গাটা কিন্তু আমাদের ঘরের থেকে, সে আমাদের প্রথাগত হয়ে গেছে বিষয়টা। আর এটার পরিবর্তনটা আসলে একেবারে ঘর, সংগঠন, আমরা যেভাবে স্টেপিং স্টোন নেটওয়ার্কের মাধ্যমেও আমরা পরিবর্তন আনতে পারি, কবিতার মাধ্যমে যে পরিবর্তন আনা সম্ভব, আজকে ফারুক আজম ভাই আরো বেশি এই বিষয়টা আরো বুঝিয়ে দিলেন। এবং যেটা রকুন ভাই বললেন, আমি একমত যে আজকে একটা সফল মানে মানবতার বিভাজনের প্রতিরোধ দরকার, মানবতার যে প্রতিবন্ধক বিভাজনটা, সেই বিষয়ের যে প্রতিরোধ দরকার, সেটা ফারুক আজম ভাইয়ের কবিতায় ফুটে উঠেছে। আমার খুব ভালো লেগেছে একটা কথা ফারুক আজম ভাইয়ের, যে হিংসা কেড়ে নিল,
মানে হিংসা কেড়ে নেয় বারবার, কিন্তু তারপরেও আমরা জয়ী হই, আমরা এগিয়ে যাই। আপনারা যখন কানাডার ইতিহাস প্রেক্ষাপট নিয়ে আলাপ করছিলেন, সত্যি কথা কি আজ থেকে 100 বছর আগে আমি নিজেই কাজ করেছি এটা নিয়ে। রেসিডেন্সিয়াল, এটা না বলে পারছি না, রেসিডেন্সিয়াল স্কুল আপনি শুনেছেন মনে হয়, জি ছোট জি অবশ্যই অ্যাবরিজিনাল অবশ্যই বাচ্চাদেরকে। জি জি এই কানাডায় কিন্তু অ্যাবরিজিনাল বাচ্চারা, মানে নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী, যে শিশুরা দিনের পর দিন শারীরিক মানসিকভাবে নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, যাদের যাদের ব্যাপারে প্রথমবারের মতো 100 বছর পরে হলেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমা চেয়েছেন। ক্ষমার সংস্কৃতি, কানাডায় যে ক্ষমার সংস্কৃতি, এবং একসময় কানাডায় কিন্তু বর্ণবাদের নির্মমতা ছিল, যেটা জর্জ ইলিয়ট ক্লার্কের কবিতায় এবং ওনার একটা উপন্যাস যেহেতু আমি অনুবাদ করছি বর্ণবাদের উপরে, সেটা পড়ছি যে কি নির্মম ছিল আমাদের হ্যালিফ্যাক্সেও, সেটা প্রেক্ষাপট খুব খারাপ ছিল। বর্তমানেও এখন পরিবেশ পরিস্থিতিটা ভালো হয়েছে, সরকার এবং বিরোধী দল সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অনেক পরিবর্তন এসেছে, এবং আমরা মনে করি ছোট ছোট সংগঠনের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে আমরা অনেক বড় পরিবর্তন আনতে পারি। সাহিত্যকে আসলে আজকে আপনারা আপনাদের উদ্যোগে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আমি মনে করি আপাও যেটা বলেছেন, আপার যে কবিতার মধ্যেও কিন্তু বারবার আমি মানবতার আন্দোলন খুঁজে পেয়েছি, আন্দোলনের একটা প্রতিধ্বনি খুঁজে পেয়েছি। তাই আমি বলবো ফারুক আজম ভাইয়ের এই যে অমৃত্যুর কোলে মৃত্যুকে থাকা, মৃত্যুকে খুঁজে পাওয়া এবং অমূল্য অক্সিজেনকে মূল্যহীন ভাবার যে চিন্তা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ওনার কবিতার মাধ্যমে, এবং সেটাই প্রয়োজন। এখন পরিবর্তনের প্রয়োজন, যেভাবে কানাডার মতো উন্নত বিশ্বের অনেক রাষ্ট্র চেষ্টা করছে, আমরা আমাদের স্থান থেকে সেভাবে চেষ্টা করতে পারি পরিবর্তন আনতে। তা আপনার ধন্যবাদ সবাই। ফারুক আজম ভাই অনবদ্য একটা কবিতা, অনেক অনেক ধন্যবাদ। শিখলাম, জানলাম, শ্রোতা হয়ে রইলাম আপনার জন্য সবসময়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফারজানা শম্পা, এত সুন্দর আচ্ছা, করে আমি বলার কি জন্য। উপস্থাপিকার অনুমতি ক্রমে ফারজানা শম্পার কথার পরিপ্রেক্ষিতে কিছু অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার একটা সুযোগ হয়েছিল, আমি একটা রিসার্চ করেছিলাম, রিসার্চটা হলো কানাডার রেসিডেন্সিয়াল স্কুলের উপরে। তো তখন আমি দেখেছি যে নির্যাতনের হেন কোনো মাত্রা নাই, যে নির্যাতন যে কত বহুমাত্রিক হতে পারে, কত ডাইমেনশনাল হতে পারে, সেটা হলো এই মানে রেসিডেন্সিয়াল স্কুলগুলো। তো এটা অনেকে হয়তো জানে না, এটা আমেরিকাও ছিল রেসিডেন্সিয়াল স্কুল। এটার মূল লক্ষ্য ছিল এখানে যে আদিবাসী ছিল, আদিবাসী মানে এখানকার মূল যারা বাসিন্দা আর কি, মানে আমরা তো সবাই ইমিগ্রেন্ট, এখানকার মূল বাসিন্দা যারা, তারা যারা ফার্স্ট নেশন বা অন্যান্যরা যারা, এদেরকে ধর্মান্তরিত করে এদেরকে ইংরেজি শেখানো, এদেরকে মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, এদেরকে কাঁটা চামচের ব্যবহার শেখানো, হ্যাঁ, এদেরকে মানে ইংরেজদের যে বা যারা এখানে এসেছে তাদের সেই পোশাক আশাক পরা শেখানো, এগুলোর ওসিলায় বা এটার মানে ছদ্মবেশে এখানে যে একেবারে যে বাচ্চাদেরকে মানে শিশু কিশোরদেরকে কিভাবে যে নির্যাতন করা হয়েছে, এটা ওই ইতিহাসগুলো না পড়লে কেউ বুঝবে না, চোখের পানি ধরে রাখা যাবে না। এবং ওই ভিডিওগুলো আমি দেখেছি, ওই ভিডিওগুলো এখন যারা তাদের বয়স এখন 60-70 বছর বয়স, তারা কাঁদতে কাঁদতে বলেছে, এবং তারা সবাই অ্যাবনর্মাল। তা আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আসলে দোষ করলেই যে সংশোধনের যে সুযোগ নেই তা না, আমরা কিন্তু ক্ষমা চেতে পারি যে আমরা দোষ করেছি, তাতে কি হয়েছে, আমরা তো মানে অবুঝ না। এবং কানাডা সরকার তাই করেছে, কানাডা সরকার কিন্তু তাদের ভুল মানে বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে। এবং এখন আমরা বলতে পারি যে পৃথিবীর অন্যতম একটি দেশ কানাডা, যেখানে বর্ণবাদ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তা ধন্যবাদ ফারুক ভাই, ফারুক ভাই এই প্রসঙ্গে এই কথাগুলো উঠে আসলো। আমি 30 সেকেন্ড একটু অ্যাড করতে চাই, 30 থেকে 40 সেকেন্ড নেব, আমি সরি, দুঃখিত। এখানে কামরুল বাহার আরিফ ভাই লিখেছেন, বর্ণবাদ সাম্প্রদায়িক একই বলে হাত ধরে চলে, এরপর মুক্তি মিলবে একমাত্র পারিবারিক ও রাষ্ট্রীয় চর্চার মাধ্যমে। কালকে এটা অত্যন্ত সুন্দর, নাহিদ আশরাফিও বলেছেন যে ঘর থেকে যেটা আসে, আমাদের একটা উদ্দেশ্য হলো এই জিনিসগুলা থেকে মূল থেকে ট্রেন করে আমরা যাতে এটার উপরে কাজ করতে পারি সেটার উপর। কালকের একটা ঘটনা, আমার একটা ক্লায়েন্ট, সে কালো, তার বাসায় নিয়ে গিয়েছিল কোনো একটা ব্যবসায়িক কারণে, আমি গিয়ে দেখলাম তার হচ্ছে ফ্যান্সি হচ্ছে হোয়াইট, পিওর হোয়াইট। তো আমি হোয়াইট দেখলে সাধারণত আমরা মনে করি বিশাল ব্যাপার, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট যেটা মহিলা, সে অত্যন্ত পরিশ্রমী, খুব কষ্ট করে আফ্রিকার একটা অঞ্চল থেকে তার মেয়েকে নিয়ে এসছে এখানে, আমরা একই সাথে বের হয়েছি, এবং সেই লিডার, ওই হোয়াইটটাও কিন্তু লিডার না ওখানকার। কিন্তু যখন কথা বলতে যাব একটা জায়গায়, তার কথার তেমন গুরুত্ব দিচ্ছে না, তার অ্যাকসেন্ট এবং কালোর কারণে দিচ্ছে না। আমাকে বললো যে মোহাম্মদ, ইউ ট্রাই, তোমার ডিফারেন্ট স্কিন আছে। তো আমি বললাম যে আমরা দুইজনই মার্জিনালাইজড, একই ব্যাপার, একই ধরনের,
কিন্তু তার সেই ফিয়ান্সির কাছে আবার গিয়ে আমরা যখন তাকে নিয়ে গেলাম, তার যে হোয়াইট চেহারা দেখে তাদের আচরণই ভিন্ন হয়ে গেছে। কালো মেয়েটাকে নিজের ইনফরমেশন নিজে দিচ্ছে না, হোয়াইট ফ্যান্সে যখন যা বললো তার ইনফরমেশন অন্যের ইনফরমেশন তাকে দিয়ে দিল। এই জন্য মনে হয় এই যে একটা ভীতি কাজ করে, ওই মহিলাটার ভীতিটাও আমি দেখেছি। তার এত কনফিডেন্ট, এত যোগ্যতা সম্পন্ন অবস্থা নিয়েও সে সমাজে চলতে পারে না। আমার মনে হয় এটা নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। ধন্যবাদ ফারুক আজম, ধন্যবাদ নাহিদ আশরাফ এই নিয়ে কথা বলার জন্য। এখানে ফারজানা শম্পাও কাজ করেন, এদিকে অবশ্যই মোমোও কাজ করে। আমি বোধহয় অনেক সময় নিয়েছি, দুঃখিত এই জন্য, আমি এটা না বলে পারি নাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সকলকেই আমাদের এই আলোচনাটা, আড্ডাটাকে এত সমৃদ্ধ করার জন্য। ফারুক আজমকে ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডার সূচনা করার জন্য তার কবিতার মাধ্যমে। আমাদের মোটামুটি সবার কবিতা পড়া হয়েছে। আমি কবি না, আমি চেষ্টা করি, কারণ এখানে আমরা গুণী এবং নতুন নবী সবাইকেই নিয়ে আসতে চেষ্টা করি। আমি একটা ছোট কবিতা লিখেছি, আপনারা যদি অনুমতি দেন আমি পড়তে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, অনেক ধন্যবাদ। আমার কবিতার নাম হচ্ছে যুদ্ধাপরাধী। আমি তো মরেছিলাম পৃথিবীর প্রথম যুদ্ধেই, হাবিল কাবিলের হিংসে আর কুরুক্ষেত্রের দাবানলে। নশ্বর শরীর হয়েছিল মাংসপিণ্ড, উহুদের ধুধু প্রান্তর থেকে লঙ্কার রাবণের শিরোচ্ছেদ, নেপোলিয়নের বন্দুকে আর বিশ্বযুদ্ধের দামামায়। মারতে পেরেছে কেবল আমার মতো সাধারণ মানুষদের, দিন এনে দিন খেয়ে যাদের জীবন ধারণ, যারা রাজনীতি ও অর্থনীতির সমাপ্তি হয় ভাতের প্লেটে। মৌলিক অধিকার যেখানে ক্ষমতা ও অর্থলোভীদের বুটের নিচের পড়ে গুড়িয়ে যায়, সেখানে মুখ ও বধির সম দুর্বল জনগণের প্রাণের দাম এক করিও হয় না। যুদ্ধ শেষ হয়, একদল জেতে একদল হারিয়ে যায়। বিজয়ীর দ্বারা লিপিবদ্ধ ইতিহাসের পাতায় আমি ও আমরা কেবল একটা সংখ্যা হয়েই রয়ে যাই। ৭১ শহীদ হয় ৩০ লক্ষ বাঙালি, সেই ৩০ লক্ষের আমিও একজন, একজন মা, বোন, না হয় কারো প্রেমিকা। গুটি কয়েক ক্ষমতাবানদের যুদ্ধের সিদ্ধান্তে দাবার গুটির মতো প্রাণ দিতে হয়েছিল। সম্ভ্রম তো হারিয়েছিলাম তারও আগে। কই, তোমরা তো কেবল নেতাদের কথাই বলো, আমার নামটাও তো তোমাদের জানা নেই। অশরীরী বানশির মতো ছুটছি কেবল আয়ারল্যান্ড থেকে আর্জেন্টিনায়, অদৃশ্য কায়া নিয়ে দৃশ্যমানদের ভিড়ে, সবাক জনগণের নির্বাক সঙ্গী হয়ে। মানব সকল আমার অস্তিত্বে ভীত, অপঘাতের মৃত্যুর এই উপহার, অসমাপ্ত কাজের চাপে অতৃপ্ত আত্মা, অন্ধ মানব কুলের আত্মবিধ্বংসী ভাড়ামো। মানুষ হয়ে মানুষের প্রাণ কেড়ে নিয়ে তৈরি করা নষ্ট অট্টালিকায় বন্দি মগজে যা কিছু সহজ সরল আর সুন্দর পিছলে যাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে। সুখ পালিয়ে যাচ্ছে মনের অগোচরে, অধরা সেই সুখের পেছনেই ছুটছ তোমরা, মোটা বুদ্ধি, অলস, স্বার্থপর ও জ্ঞানহীন মানুষ। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। আমি ফারজানা নাজ, অনেক ধন্যবাদ। ফারজানা নাজ শম্পাকে দিয়ে শুরু করতে চাই এবার। আমাকে আমার আমার সামনে সব আলোরা আছে, আপনি আমাকে বললেন, আচ্ছা ধন্যবাদ অনেকে। আমি বলবো যে আপনি যে মানে আপনার বক্তব্য, আপনার কবিতা অসাধারণ এবং এমন একটা বিষয় উত্থাপন করেছেন যেটা উত্থাপন করা দরকার ছিল এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আছে। আমাদের ইতিহাসের কথা বলে, আমাদের বীরাঙ্গনা নারীদের কথা বলে, আমরা যে দিকটা একেবারেই যুদ্ধে অশ্রুত থাকে, যারা যুদ্ধাপরাধী তাদের বিষয়টা তুলে ধরে। একটা যুদ্ধ সৃষ্টি হয়, যুদ্ধ সৃষ্টি, যে কোনো যুদ্ধ কিন্তু পরিবর্তন আনে, কিন্তু সেটা একটা ধ্বংসাত্মক পরিবর্তন। আপনার কবিতায় সেটাও ফুটে উঠেছে। এই পরিবর্তন আমরা চাই না, আমরা সফলতা চাই, হ্যাঁ আমরা কল্যাণ চাই, কিন্তু যুদ্ধ শেষ করে দেয়, আমাদের ইতিহাসের ধারাকে নষ্ট করে দেয় বারবার। আপনার কবিতায় ইতিহাস এসেছে, কাব্য এসেছে, কাব্য সুষমা পেয়েছি। আর এটা বলবো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের যুদ্ধে যারা মানে মহান মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, বিশ্বের বিভিন্ন যুদ্ধে যারা ভূমিকা রাখছেন, এবং যে অশ্রুত দিকটা, ওই অশ্রুত দিকটার একটা ইঙ্গিত খুব ভালোভাবে এসেছে। যে নারীদের, যেমন আমি এটা না বলে পারছি না, আমি নিজেও ব্যক্তিগতভাবে বীরাঙ্গনা নারীদের নিয়ে একটি কাজ করছি, আগামীতে এটা প্রকাশিতব্য। আমি মনে করি বীরাঙ্গনা নারীদের জায়গাটা খুব কম আলোচিত, এবং আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ শিশুদের নিয়েও একটু কাজ করছি, মানে আমাদের একজন গবেষক আছেন, তার সাথেই কাজ করছি। আমি দেখেছি বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরা ইতিহাসের কিন্তু একটা অংশ, কারণ যুদ্ধ মানে বিজয় গাথা না, যুদ্ধ মানে কিন্তু বর্বরতার স্বরূপ।
সেই দিকটা আমাদের অবশ্যই আলোচনায় কখনোই আসে না, বা বাংলাদেশের বা পৃথিবীর অনেক দেশে এগুলো ঠিক মতো সংরক্ষিত হয় না। এই কারণে না। আমরা নারীদের যে আত্মত্যাগ, নারীদের যে নির্মম অবদান, মানে নির্মমতার স্বরূপেই যে নারীদের যে অবদান, এই যুদ্ধ শিশুদের যে একটা ভূমিকা, ইতিহাসে একটা শক্ত ভূমিকা রাখতে পারে, সেগুলো আমি মনে করি তার একটা প্রতিফলন আপনার কবিতা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দিকগুলো আরো বেশি আলোচিত হওয়া উচিত, আরো সামনে আসা উচিত আমাদের ইতিহাস পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে তুলে ধরার জন্য। এই কবিতাটা খুবই সময়োপযোগী হয়েছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ফারজানা শম্পা। নাহিদা আশরাফি, আপনার কেমন লেগেছে কবিতাটা? নিঃসন্দেহে এই কবিতাটা আসলে এই কবিতাগুলোর ক্ষেত্রে বলার কিছু নেই। এই সময়োপযোগী কবিতাগুলো বা এই কবিতাগুলো বলা যায় সব সময় সময়োপযোগী। মানে সময়োপযোগী তার ব্যাপারটা তো এরকম যে এখনকার মতো উপযোগী, আসলে তা না, যুগ যুগ ধরেই এটা উপযোগী। আর যেটা আপনার একটা কথা খুব ভালো লেগেছে যে সহজ সুন্দর জিনিসগুলো আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন একটা মোহর পেছনে দৌড়াচ্ছি এবং সেই মোহগুলো আমাদেরকে অন্ধ করে দিচ্ছে, আমাদেরকে পুড়িয়ে দিচ্ছে। এই সামগ্রিক চিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনার এই চিত্রটা, এই বীরাঙ্গনার এই কথাটায় আমার নিজেরই একটা কবিতার কথা মনে পড়ে গেল। যদি সুযোগ থাকে আমি কবিতাটা শোনাবো আপনাদেরকে। আসলে এই জাতীয় কবিতাগুলোতে যা হয় না, যে উপমার বাহুল্য যেটাকে বলি আমরা, যে বহুল উপমায় কবিতার মূল ভাবটা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়নি। যেটা হচ্ছে খুব সহজ সরল কথায় আপনি মূল বিষয়টা, অনেক কবিতার মূল বিষয়গুলো যেটা থাকে না, যে মূল বিষয় যেটা সেটা ছাপিয়ে যদি মানে বাহুল্য কথাটা চলে আসে, তখন আসল বিষয়বস্তুটা চাপা পড়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়নি। আপনার কবিতায় আসল বিষয় যেটা, আপনি যেটা বলতে চেয়েছেন, সেটা খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে। খুব ভালো লাগলো, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এত সুন্দর মন্তব্য আমি অবশ্যই ট্রেজার করব। আমি ফারুক আজমের কাছে জানতে চাচ্ছি কেমন লাগলো। না, তোমার ইয়েতে ভালো লাগলো কি তুমি যে শুরু থেকে শুরু করেছো, মানে মানুষের শুরুটাই হচ্ছে হিংসার ধ্বংস নিয়ে, যে হাবিল কাবিল, জি তারপরে সে যুদ্ধ তো চলছেই। এবং আমাদের ধর্ম তো আছে, যখন নাকি ইয়ে হচ্ছিল যে মানুষ পাঠাবেন আল্লাহ পৃথিবীতে, তখন ফেরেশতারা বলছিল কেন পাঠাবে, ওটা তো দুনিয়াতে গেলে সে অশান্তি সৃষ্টি করবে। এবং তাই অশান্তি সৃষ্টি হচ্ছে। এবং যেসব নেতাদের এবং যারা ভোগে তারা আমরা, যারা নিঃসহায়। কিন্তু কবিতার মধ্যে দারুণ একটা মানবতা বোধ ফুটে উঠেছে। আমার খুব ভালো ভালো লেগেছে। এবং আপনি অনেক অনেক ইতিহাসকে নিয়ে আসছো তুমি ওখানে, খুব ভালো। অনেক ধন্যবাদ। মোহাম্মদ রকুনুজ্জামান। প্রতি সপ্তাহে অনিরুদ্ধ আলম আমাকে বলে যে একটা কবিতা লেখেন, মোমোকেও বলে যে একটা কবিতা লেখেন। নাই আমাদের, মানে অনেকেই বলে যে আমরা জাস্ট একটা মেসেজ লিখি। কালকে যখন মোমোই আমার ম্যাক্সিমাম কবিতা টাইপ করে দেয়, আমি এই জন্য কৃতজ্ঞ। তো মোমো কালকে যখন শেষ হচ্ছিল রাত 11টার সময়, তারপর বলতেছে আমার কোনো কবিতা নাই। সকালে উঠে দেখি এত চমৎকার একটা মেসেজ নিয়ে একটা কবিতা। আমি অত্যন্ত মানে সারপ্রাইজ হয়েছি। ওর এখানে মেসেজ গুলো ছিল অত্যন্ত চমৎকার। অনেকে অনেকটা বলেছে, সময়ের স্বল্পতার কারণে আমি সবকিছু বলতে পারবো না, অনেক কিছু বলার ছিল এখানে। শেষমেশ যে নাহিদ আশরাফি বলেছেন, সহজ সরল আর সুন্দর কথাগুলো, কিছু বিষয়গুলো পিছলে যাচ্ছে আঙ্গুলের ফাঁক দিয়ে, দুঃখ পালিয়ে বেড়াচ্ছে, অধরা সেই বিশেষ হচ্ছে তোমরা। আসলে আমরাও কিন্তু ছুটছি, আমি নিজেও ছুটছি সেই অধরা সুখের পেছনে। যার কারণে আজকের আয়োজন, আপনার এই সুখ পালিয়ে গেলেও আমরা এখানে ধরে রাখার চেষ্টা করছি আপনাদের। আমার আয়োজনটা সার্থক মনে হচ্ছে। ফারুক ভাই, শম্পা আপা, নাহিদা আশরাফি এবং অনিরুদ্ধ আলম, সবাইকে বলছি অনেক দিন চেষ্টা করেছি এই জিনিসটা অর্গানাইজ করার জন্য, একসাথে আনার জন্য। আজকে আমি অত্যন্ত আবেগে আপ্লুত, অত্যন্ত খুশি হয়েছি যে আজকে এটা মনে হচ্ছে যে অনুষ্ঠানের পূর্ণাঙ্গ হবে। আমরা এক্সপেক্ট করেছি 1 বছর 2 বছর লাগবে, কিন্তু আজকে যেন এটা পূর্ণাঙ্গতা পেয়েছে। ধন্যবাদ মমকাজি, ধন্যবাদ সবাইকে। এবং এই জন্য হয়তো নাহিদ আশরাফির উপস্থিতি একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আনডাউটেডলি অবশ্যই। আমি একটু অনিরুদ্ধ আলমের কাছে যাব। অনিরুদ্ধ আলম।
আমি তো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, সবগুলোই বলা হয়ে গেছে। তবে আমি আসলে মামুর কবিতা শুনে এটা কি বলে টাস্কি খেয়ে গেছে আর কি। টাস্কি খাওয়াটা কি কখনো যায় না। এটা টাস্কি শব্দটা আমি জাহিদ হাসানের মুখে প্রথম শুনেছিলাম কোনো একটা নাটকে। তো তখন আমাকে খুব আকৃষ্ট করেছিল যে টাস্কি শব্দটা আসলে চমৎকার। মানে আসলে আমি অবাক হয়ে গেছি। আহ আহ ইয়ে নাহিদা আশরাফির ওনার প্রসঙ্গ ধরেই বলতে চাই যে আসলে যে অনেক সময় কবিতা, চিত্রকল্প, উপমা, রূপকের কবিতা জর্জরিত হয়ে যে কবিতার মূল যে লক্ষ্য কি উদ্দেশ্য বা মেসেজটাকে এটা আসলে মানে ডুবে যায় আর কি। ওটাকে উদ্ধার করা যায় না, খুঁজে পাওয়া যায় না। কিন্তু মামুর কাজের কবিতার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে, ভালোই ব্যতিক্রম ঘটেছে। কেননা মোহাম্মদ কাজী উনি কুরুক্ষেত্রের কথা এনেছেন, নেপোলিয়নের কথা এনেছেন, যুদ্ধনীতির কথা এনেছেন। তারপরে প্রাণের দাম কখনো আবার এক করিও হয়ে যায়, সে প্রসঙ্গ এসেছে। তারপরে 30 লক্ষ শহীদের কথা এসেছে। আর তারপরে মানে আমরা যে 30 লক্ষ শহীদের বিনিময়, রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সে প্রসঙ্গ এসেছে, খুব ভালো লেগেছে। আমরা কখনো কখনো দাবার ঘুটিতে পরিণত হই, সে প্রসঙ্গ এসেছে। তো কবিতাটি খুব দীর্ঘ নয়, বলতে আমার মনে হয় এটা একটি নাতি দীর্ঘ কবিতা। এই ছোট্ট পরিসরে এতগুলো বিষয় মামুন কাজী উপস্থাপন করেছেন। আমার কাছে মনে হয়েছে তার এই উপস্থাপনাটি একটি অসাধারণ, এবং শব্দ বন্ধ যে উনি তৈরি করেছেন, একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক তৈরি করেছেন, চিত্রকল্প নির্মাণ করেছেন ইতিহাস এবং ঐতিহ্যের ভিত্তিতে, অসাধারণ লেগেছে। এবং সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য মামুন কাজীকে অশেষ ধন্যবাদ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। অনিরুদ্ধ আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আসলে উৎসাহিত করার জন্য। আপনাকে এবং মোহাম্মদ রকুনুজ্জামান, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যে আমি কখনো চিন্তা করিনি আমি কবিতা লিখবো। আমার মা সেদিন আমাকে ফোন করে বলল, তুই কি কবিতা লিখিস? এই কথাটাই আমার কাছে মনে হলো যে সে কোথা থেকে শুনেছে, আমি তাকে তো বলার সাহস পাইনি। এনিওয়েজ, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কবিতাটাকে এত সাদরে গ্রহণ করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টের মধ্যে নাহিদা আশরাফি এত ভক্ত, এত মানুষ, সবাই শুধু তার কবিতাই শুনতে চাচ্ছেন। আমরা তো আসলে ওনাকে আজকে উপস্থাপন করার জন্য এনেছি, আমরা মাঝে মাঝে একটু নিজেদেরকেও ঢুকিয়ে দিলাম সাথে। নাহিদা আশরাফি, আপনি আমাদেরকে এরপরে কি পরিবেশনা করে শোনাবেন? ধন্যবাদ মোমো। আমি আসলে সবার কবিতা শুনছিলাম, আজকে শুনতেই ভালো লাগছে কেন যেন। তারপরও একটু অন্য ধরনের কবিতায় চলে যাই আজকে। আমি এখন যে কবিতাটা শোনাবো এটা হচ্ছে আমার বাইলিঙ্গুয়াল বই, পোয়েট্রি কালেকশন টেনার্স অফ স্যাডনেস থেকে একটা কবিতা শোনাচ্ছি। মনে করুন, মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যার আকাশে কোনো মেঘ জমে না। কিছু তাজা লাল রক্ত প্রায়শই উড়ে গিয়ে মেঘের ঘাটতি পূরণ করে। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যে শহরের সন্তানেরা ঈদ অথবা পুজো পার্বণে কিনে আনে পিতার কাফনের কাপড় অথবা চিতার কাঠ। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে ঘর থেকে বেরোলেই প্রিয়জনেরা আপনার প্রত্যাবর্তনজনিত কোনো দুশ্চিন্তায় ভোগে না। আপনার ফিরে আসাটা কি বরং এক অপার বিস্ময় আর বিধাতার লীলা খেলা ভেবে চুপসে যায়। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে বুক পকেটে কলম রাখার অপরাধে আপনাকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়। মনে করুন আপনি এমন এক শহরে থাকেন যেখানে জন্মের চিৎকারকে অপরাধ ভেবে সেই দিনই আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জন্মের অপরাধ স্বীকার করে আপনাকে বলতেই হয়, মহামান্য মৃত্যু, আরেকটি বুলেট অপচয়ের জন্য আমি আমার জন্মকে ধিক্কার দেই। আপনার এই অপচয় রোধে আজ থেকে জন্মের সব পথ বন্ধ করে দেয়া হোক। মনে করুন বৃষ্টির বদলে বুলেট, মনে করুন আলোর বদলে আগুন, মনে করুন জীবনের বদলে জিঘাংসা, মনে করুন রাষ্ট্রের বদলে রাত্রি।
মনে করুন, মনে করুন, মনে করুন, কত আর মনে করবেন, এতটুকু মনে আর কতই বা ধরে। তবু তবু শেষবারের মতো মনে করার চেষ্টা করুন তো, আপনি বেঁচে আছেন তো? অসাধারণ। চমৎকার, চমৎকার। আমরা কি আরেকটা কবিতা শুনে তারপরে মন্তব্যে যাব, নাকি হুম, আমরা হুম। এখনই যাব? আমরা আরেকটা কবিতা আমি শুনি। একটা কবিতা শুনি। আরেকটা কবিতা কবিতা শুনতে শুনতে চাই, চাই। আরেকটা কবিতা। জি, জি। আচ্ছা, আমি আরেকটা যে কবিতাটা এখন শোনাবো, এটা হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে বীরাঙ্গনা এবং আমাদের জি, স্বাধীনতা, এবং সেই সাথে প্লিজ। আমার খুব আবেগের একটা জায়গা, সেটা হচ্ছে আমি আসলে রাজনীতি তেমন বুঝি না, বা রাজনীতি নিয়ে আমার আসলে খুব বেশি কোনো আগ্রহ কখনোই কাজ করে না। হুম, হুম, হুম। কিন্তু আমার আবেগের জায়গাটা হচ্ছে আসলে নিঃসন্দেহে আমাদের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু। তো আমি এই বিষয়টা নিয়ে আমার একটা কবিতা আজকে শোনাচ্ছি। প্লিজ। কোথায় নেই তুমি? গতকাল এক জনাকীর্ণ সভায় তোমার চশমা এবং ঘড়ি সাক্ষী দিয়েছে তুমি বেঁচে আছো। এক রক্তমাখা পাঞ্জাবি আর এক বৃদ্ধ চারমিনার পাইপ অতি কষ্টে নিজেদের হাজির করেছিল গণমানুষের আদালতে। কাঁপা কাঁপা, অথচ কি দৃঢ় কণ্ঠে ওরাও বলেছে তুমি মৃত নও। দিল্লি থেকে বেনাপোলগামী ট্রেনের কামরা, তোমায় আচমকিতে চিনে ফেলা সেই সুখী যুবক, সবাই সবাই সাক্ষী দিয়েছে তুমি বেঁচে আছো। শকুনের থাবা আর হিংস্র দানবের শিকারী চোখ এড়িয়ে রাত্রির নির্জনতা আর আধারের প্রগাঢ়তায় নিজেকে আড়াল করেছো কত শতবার। পরম মমতায় ওরা তোমায় আগলে রেখেছিল, যেমন মাতৃক্রোড়ে আগলে থাকা শিশুটি। সেই রাত্রিকালীন নির্জনতাও তার জঠরের দিব্যি দিয়ে বলেছে তুমি বেঁচে আছো। সাক্ষী দিয়েছে বাইগার নদী, সাক্ষী দিয়েছে জেলের নৌকো, সাক্ষী দিয়েছে জাতিসংঘে দেয়া তোমার প্রথম বাংলা ভাষণ, সাক্ষী দিয়েছে এই স্বাধীন ভূখণ্ড তুমি ওদের ঘিরেই আছো। একজোড়া হলুদ বরণ দোয়েল, সর্ষের মাঠ, নীল আকাশ, শুভ্র কাশের বন, গর্বিত লাল সবুজ মানচিত্র। বলতে পারো, বলতে পারো কোথায় নেই তুমি? সোহরাওয়ার্দী উদ্যানে, প্রদীপ্ত ভাষণে, উজ্জীবিত তারুণ্যে, বিপ্লবীর কণ্ঠে, কবির কবিতায় কি আশ্চর্য রকম ভাবে মিশে আছো। তোমার মনে আছে লাঞ্ছিত নির্যাতিত প্রতিটি মেয়ের বাবা হতে চেয়েছিলে তুমি? আজ কান পেতে শোনো, এই বাংলার প্রতিটি ঘরে প্রতিজন মা তার সন্তানের নাম রেখেছে তোমার নামে। এবার তুমি বলো হে বঙ্গ সন্তান, কোথায় নেই তুমি? কোথায় নেই তুমি? অসাধারণ, অসাধারণ। খুব খুব চমৎকার কবিতা। অসাধারণ, ছাড়া আর কিছু বলার নাই। আমি ফারজানা নাজ সম্পার কাছে জানতে চাচ্ছি আপনার কেমন লাগলো দুটি কবিতা? মানে আসলে ভাষা হারিয়ে ফেলেছি, ভাষা নেই। হয়তো বা আমার জ্ঞানের সীমায় এত ভাষা নেই, এত সুন্দর কবিতা। আমি বলবো আপা একজন সব্যসাচী কবি, এটাই বলবো। আপা আপনি সব্যসাচী, কারণ বঙ্গবন্ধুকে আপনি আপনি আমাদের জাতির জনককে যেভাবে বলেছেন, উনি আসলে আমাদের সবার পিতা। উনিও বলেছিলেন বীরাঙ্গনা নারীদের ক্ষেত্রে, উনি বলেছিলেন যে বাবার নাম লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা উনি বলেছিলেন। এই অনবদ্য আবেদন শুধু জাতির জনক আমাদের পিতাই বলতে পেরেছিলেন। বাংলাদেশ বললেই বাংলাদেশের একটি সমার্থক নাম হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু রহমান। এবং আপনার একদম। কবিতায় আরেকটি কবিতা সম্বন্ধে আসলে বললাম না, আপনি সব্যসাচী কবি, আপনি সব্যসাচী, এটুকুই বলবো। অনবদ্য যে ক্ষেত্রে হাত দেখুন, রেখেছেন সেই ক্ষেত্রে আপনি সার্থক। ধন্যবাদ, ধন্যবাদ। ফারুক আজম। দুটো কবিতায় অসাধারণ, এবং এটাকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে। তবে হৃদয়ে স্পর্শ করেছে, এর মধ্যে বিবেককে নাড়া দিয়েছে, এবং বঙ্গবন্ধু যে আমাদের একজন বিশাল একজন ব্যক্তিত্ব, একজন পুরুষ, মহান পুরুষ, আমাদের জাতির পিতা, কিন্তু সেভাবেই ছিলেন।
এবং আমাদের মনে সেভাবেই থাকবেন। তবে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। আহ, রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতায় বলেছিলেন, কারণ ওনার খুব চিত্রিত কবিতা, বলেছিলেন যে তোমার কবিতায় তাকিয়ে দেখার আনন্দ আছে। হ্যাঁ, আশরাফের কবিতা শুনে আমার মনে হচ্ছিল আপনার পড়ায় তাকিয়ে দেখার আনন্দ আছে। আসলে তাই। Thank you. অনেক ধন্যবাদ। খুব 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 সুন্দর মন্তব্য দিয়েছেন। মোহাম্মদ রকুনুজ্জামান, আপনার কি মনে হয়েছে? ওই যে ফারুক আজম ভাই বললেন যে অনেক কিছু বলার আছে। তো জি এখানে আমি বঙ্গবন্ধুর ব্যাপারে এই পেছনে আমি দেখাচ্ছিলাম, একটা দেখতেছিলাম অনিরুদ্ধ আলমের সংকলিত বই আছে, বেশ কয়েকটা বই আছে, ওনাকে নিয়ে অনেক পড়া এবং বলার সুযোগ হয়েছিল। এই ব্যাপারে ফারজানা শম্পা বলেছেন, ফারুক আজম বলেছেন। আমি নাহিদ আশরাফির আগের কবিতাটা আমাকে অত্যন্ত মানে আমাকে নাড়া দিয়েছে। মনে করুন ব্যাপারটা, ওনার যে লেখা স্টাইল, আমি এর আগে জানি যে যারা নিজেরা লেখা আবৃত্তি করতে পারে না, ফারুক আজম ভাই সেটা ঘুচিয়ে দিয়েছেন আমার জীবনে। এরপরে দেখলাম নাহিদ আশরাফি যিনি লেখেন এবং আবৃত্তিও চমৎকার, এবং ওনার যে স্টাইল, মনে করুন এবং আবার মনে করুন, মনে করিয়ে দিচ্ছে বারবার, মেসেজটাকে রিপিট করে উনি ফোকাস করছে মেসেজটাতে। যে যে বলতেছে মনে করুন এক শহরে থাকেন যে আকাশে মেঘ নেই, আমি ভাবছিলাম যে আমাদের শহরের কথা বলতেছে, কানাডায় তো মেঘ টেঘ, কিন্তু উনি কিন্তু পেয়ারি রিজনে অত্যন্ত চমৎকার, আমরা গিয়েছিলাম কিছু অত্যন্ত চমৎকার, যেখানে ফারজানা শম্পা থাকে, আকাশ অত্যন্ত চমৎকার, মেঘ থাকে না। যেতে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, তো ওইখানে তাজা রক্ত নিয়ে আসছেন। নাহিদ আশরাফি বলেছেন যে উনি রাজনীতি বোঝেন না বা উনি করেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে নাহিদ আশরাফি আপনি একজন লিডার, এটা আমার ফিলিংস। আমি লিডার, আমি বুঝি লিডারকে, এইটুকু ধারণা আমার হয়েছে। আপনি একজন লিডার, নেতৃত্ব দিচ্ছেন অনেক কিছুতেই, এখানে মানবতাকে নিয়ে আসছেন আপনি, একদিকে বঙ্গবন্ধু কথা নিয়ে আসছেন, অন্যদিকে এই এই অবস্থায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, তারপরেও যে দেশের কি অবস্থা আছে, তাজা রক্তের বৃষ্টির বদলে বুলেট এবং পৃথিবীতে আসছে, এই জিনিসগুলো নিয়ে আসছেন। বুক অত্যন্ত হৃদয় স্পর্শ করেছে। বুক পকেটে থাকা কলমটাকে অস্ত্র ভেবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ছোট 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 জিনিস নিয়ে আসছেন। আপনার মতো মানুষ আমাদের দেশে, বাংলাদেশে সহ পৃথিবীতে দরকার। বাংলাদেশে আপনার মতো মানুষ অনেক অনেক বেশি থাকে। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা, এবং আমাদের থাকবে, মানে যদি কখনো সুযোগ থাকে আপনার পাশে হাঁটার জন্য প্রতিজ্ঞা করছি। ধন্যবাদ। বাহ, Thank you. চমৎকার চমৎকার রকুনুজ্জামান। অনিরুদ্ধ আলম। বরাবরের মতো আমার কথাগুলো সব বলা হয়ে গেছে। আমি মুগ্ধ কবি নাহিদ আশরাফির কবিতাতে। আজকে আমি প্রতিটা কবিতাই সুন্দর এবং প্রতিটা কবিতাই মানে বারবার শুনতে ইচ্ছা করে। তো ওনার যে কবিতাটি, প্রথম কবিতাটি পাঠ করেছেন, মনে করুন আমার, মানে নামটা হচ্ছে কি, মনে করুন আমার প্রিয়, মনে করুন, আচ্ছা, আপনার প্রিয় শহরটিতে, আপনার প্রিয় শহরটিতে কালো মেঘ নেই, আপনার প্রিয় শহরের আকাশে। তো রোকন ভাই খুব সূক্ষ্মভাবে উনি কবি নাহিদ আশরাফির কবিতা সম্পর্কে সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়েছেন। এক পর্যায়ে উনি বলতেছিলেন যে আমাদের কানাডা বা টরন্টোতে মেঘ আছে কিনা, বলা মাত্রই আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আসলেই তো মেঘ আছে, আমরা কোনো নিষ্ঠুর শহরে থাকি না। আমি দেখলাম অনেক মেঘ, অনেক মেঘ। হ্যাঁ, তো না, আমি আতঙ্কে পড়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, মানে এটা তো একটা তো ইন্ডিকেটর হতে, মানে উনি যেভাবে ইন্ডিকেটর সেট করেছেন যে কি থাকলে কি হবে না, যে আকাশে, যে শহরের আকাশে মেঘ নেই সে শহরে থাকার কোনো মানই হয় না। তারপরে বুক পকেটে কলম রাখার অপরাধে যদি আমাকে অস্ত্র মামলা জড়িয়ে পড়তে হয়, তাহলে এর চেয়ে নির্মম, মানে কি নির্মম, মানে কি বলবো, যে নির্মমতা আর হতে পারে না। এবং আমাদেরকে এখনই সচেতন হতে হবে যে এই ধরনের নির্মমজনক কোনো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন যেন আমাদের কখনো না হতে হয়। তারপর উনি বলেছেন বৃষ্টির বদলে বুলেট। এই কথাটুকু আমার কাছে অসাধারণ লেগেছে এই কারণে, উনি বৃষ্টির বদলে বুলেট, অর্থাৎ এখানে উনি একটি অনুপ্রাসেরও একটা খেলা করেছেন, বৃষ্টি, হ্যাঁ, বুলেট বদলে। তো বৃষ্টির সাথে উনি বুলেটের একটা সম্পর্ক স্থাপন করেছেন, অসাধারণ। এই সম্পর্ক স্থাপনটা আমার কাছে খুব ভালো লেগেছে।
তারপরে আসলে আমরা যে এই যে করোনা কালে বেঁচে আছি, এটা আসলে আমাদের সৌভাগ্য। কারণ আমাদের অনেক ঘনিষ্ঠ ঘনিষ্ঠ লোকজন, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে গেছে, আমার চোখের সামনে অসহায় হয়ে আমরা তাকিয়ে আছি। আসলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমরা আসলে যে বেঁচে আছি এটাই আমাদের একটা বিশাল পাওনা। তো ঠিক সেই আহ, মানে বক্তব্যটি, সেই বার্তাটি অনুরণিত হয়েছে কবি নাহিদ আশরাফির কবিতায়। আর বঙ্গবন্ধুকে নিয়ে বলার তো অপেক্ষাই রাখে না, উনি সুন্দর কবিতা লিখেছেন, মানে উপস্থাপন করেছেন, খুব ভালো লেগেছে। এবং এই ধরনের কবিতা শুনলে আসলে আবেগতাড়িত হয়ে যেতে হয়। তো আমি আর বেশি সময় নিব না। তো ধন্যবাদ নাহিদ আশরাফিকে এই সুন্দর কবিতাগুলো উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। নাহিদ আশরাফিকে অনেক ধন্যবাদ, এত সুন্দর কবিতা নিয়ে এসেছেন আমাদের সামনে। আমি খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি আপনার বাকি কবিতাগুলো পড়ার জন্য, এবং আমার মনে হয়েছে যে এই কবিতাগুলো আমাকে অনেক সমৃদ্ধ করবে। আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে, আপনি জলধি এবং কবিতা ক্যাফে দুটো সম্পূর্ণ ভিন্ন মাত্রার মাধ্যমে আপনি কবিতাকে প্রমোট করে চলছেন। কোন মাধ্যমটা আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং কোন মাধ্যমটাকে মনে হয় যে আপনার কাছে সেটার আবেদন বেশি, অথবা যদি দুটো সমান হয় তাহলে কিভাবে সমান, যদি একটু বলেন। ধন্যবাদ মোমো। আসলে যেটা হয় না, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে দুটো সন্তানের মধ্যে আপনার কোনটি প্রিয়, তাহলে যেমন একটা অবস্থা তৈরি হয়, আমার ক্ষেত্রে সেই অবস্থাটা তৈরি হয়েছে। জলধি একটা মাত্রা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে জলধি একটা লিটল ম্যাগ আন্দোলন, যে আন্দোলনটার সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত। জলধির বৈশিষ্ট্যই হচ্ছে সম্পূর্ণভাবে খুব বিশেষ কিছু ইস্যু নিয়ে বা সংখ্যা নিয়ে আমরা কাজ করি বরাবরই, এবং তার মধ্যে একটি বিশেষ প্রতি বছরই থাকে, সেটা হচ্ছে গিয়ে পাঠ পর্যালোচনার সংখ্যা। আপনারা জেনে থাকবেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে, আমি বলি, দুর্বলতম শাখা হচ্ছে পর্যালোচনা। আমরা যারা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে একজন সম্পাদক হিসেবে এটা বলাটা আমার জন্য খুবই কষ্টকর, তারপরেও বলতে হচ্ছে যে আমরা যারা লিখছি তারা আমরা সবসময় লেখার প্রশংসা শুনতে রাজি, কিন্তু লেখার সমালোচনা শুনতে রাজি না। হ্যাঁ, সমালোচনাটা কিন্তু আসলে যে কতটা একটা হেলদি, এবং লিটারেচারের জন্য, সাহিত্যের জন্য আমার মনে হচ্ছে এটা একটা মানে সবচেয়ে হেলদি ব্রাঞ্চ হওয়া উচিত। যে আমার সমালোচনাটা যতটা আমি সহ্য করতে পারবো, ততটাই আমি সমৃদ্ধ হব আমার লেখায়। কারণ যিনি আসলে আমার সমালোচনা করবেন তিনি সত্যিকার অর্থেই আমার ভালো চান বলেই সমালোচনা করেন। হ্যাঁ, ওই যে কবিতায় আছে যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, ঠিক তেমনি ভাবে তো এই শাখাটা নিয়ে কাজ করছে জলধি, এবং জলধির প্রতি বছরের একটা থাকে যে পাঠ পর্যালোচনার সংখ্যা, এবং এই পাঠ পর্যালোচনার সংখ্যা আমরা বইগুলো নির্বাচন করি এমন ভাবে যে একদম নির্মোহভাবে নির্বাচন করে, এবং এই বইগুলোকে আমরা দুপার বাংলার লেখকের কাছে তুলে দিই। তার মানে বাংলাদেশের বইগুলো তুলে দেওয়া হয় কলকাতা বা পশ্চিমবঙ্গের লেখকদের হাতে, এবং পশ্চিমবঙ্গের বইগুলো এনে আমরা বাংলাদেশি লেখকদের হাতে তুলে দিই, যার জন্য মানে মানে চেনা পরিচয়ের গণ্ডির বাইরে গিয়ে একজন লেখককে পরিচয় করিয়ে দেওয়া এবং তাকে তার বই নিয়ে সমালোচনা করতে হয়। তো এভাবে আমরা এই শাখাটাকে, প্লাস আরো অনেক বিষয়, যেমন গল্প নিয়ে কাজ করেছি আমরা, কবিতা নিয়ে স্পেশাল ইস্যু করেছি। এটা হচ্ছে জলধি লিটল ম্যাগের ব্যাপারটা। আর যদি বলেন জলধির আরেকটা বৈশিষ্ট্য যেটা আমি বলবো, সেটা হচ্ছে আমি সবসময় খুব চাই, সেটা হচ্ছে একজন লেখক হিসেবে আমরা যখন লিখি তখন কখনোই ভাবি না যে আমি আসলে সম্মানীর জন্য লিখছি, কিন্তু লেখক সম্মানী পাওয়াটা একজন লেখকের জন্য অত্যন্ত সম্মানের। আমার এখনো মনে আছে আমি যেদিন প্রথম লেখক সম্মানী পেয়েছিলাম, সেই লেখক সম্মানীর খামটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। কারণ ওটা যতই ক্ষুদ্র হোক না কেন, ওটা আমার কাছে অনেক বড় সম্মানের, যে আমি আমার মেধা এবং আমার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই অর্জনটা করেছি বা এই উপার্জনটা করেছি। জলধি প্রথম থেকেই চেষ্টা করেছে তার লেখকদের সব সময় এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে, এবং যার জন্য
আমরা শত প্রতিকূলতা এবং শত কষ্টের মাঝেও আমরা লেখক সম্মানী দেই। জলধি থেকে প্রতিজন লেখক তার লেখার জন্য লেখক সম্মানী পান। এই অসাধারণ। এই বিষয়টাকে নিশ্চিত করা, দুটো বিষয়কে আমরা খুব দারুণভাবে নিশ্চিত করার চেষ্টা করছি, যদিও সেইটা করতে গিয়ে যা হয় আপনারা জানেন, সাহিত্য মানেই হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এটাও তাই, অনেক কষ্ট করতে হচ্ছে এবং এটার জন্য স্পন্সর পাওয়া বা এটা রীতিমতো একটা যুদ্ধ। আসলে একজন সাহিত্য সম্পাদক জানেন যে যুদ্ধটা কত মাত্রায় করতে হয় তাকে। এই একটা বিষয়। আর কবিতা ক্যাফের বিষয়টা বলবো, কবিতা ক্যাফে হচ্ছে এটা ভালোবাসার আরেকটা নাম। ভালোবাসার আরেকটা নাম মানে আমাদের একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা ছিল যেটা যে আমাদের লেখক সাহিত্যিকরা আমরা একটা সময় আড্ডা দিতাম শাহবাগে রাস্তায় বসে, অথবা আজিজ মার্কেটে সিঁড়িতে বসে। কেন লেখক সাহিত্যিকদের জন্য একটা জায়গা থাকবে না যে জায়গাটাতে গিয়ে তারা বসে আড্ডা দিতে পারবে? আমি খুব সীমিত ক্ষমতার মানুষ, যার জন্য খুব সীমিত আকারেই এই কবিতা ক্যাফেটা চালু করি। যখন চালু করি আমরা তখনও ভাবিনি আসলে যে কখন মানে এটা আসলে এতটা প্রাণের জায়গা হয়ে যাবে সবার। একটা লেখক, পাঠক এবং এই যে সম্মেলনটা, হ্যাঁ, এই সম্মেলনটা আমি চেয়েছিলাম যে একজন পাঠক যখন এখানে এসে বইটা পড়বেন, তিনি যখন হঠাৎ করে সেই লেখককে চোখের সামনে দেখতে পাবেন, তার অনুভূতিটা কেমন হবে। এরকম অনেক 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 ঘটনার সাক্ষী কবিতা ক্যাফে। যখন মানে হয়তো দেখা গেছেন আমাদের অনেক সিনিয়র কবিরা বা লেখকরা এসে আড্ডা দিচ্ছেন, একজন পাঠক ওখানে ঢুকে তাকে দেখে বিমোহিত হয়ে গেছেন বা তার সাথে একটা সম্পর্ক তৈরির জায়গা তৈরি হয়েছে। তো এই জায়গাটা থেকে, এই চিন্তা বা এই ভাবনাটা থেকে আসলে কবিতা ক্যাফের শুরুটা, এবং কবিতা ক্যাফেটা এভাবেই আমরা চালিয়ে আসছিলাম। কিন্তু মাঝখানে করোনার জন্য আমাদেরকে ভীষণ বিপদে পড়তে হয়েছে, যেটা আর কি আসলে সামগ্রিক পুরো বিশ্বের একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে। সেই ঝুঁকিতে একবার বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনাও করেছিলাম, কিন্তু দেখলাম যে এত এত মানুষের ভালোবাসা এবং বন্ধ করে দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ সব দিক থেকে, যে না, কোনো কিছুতেই এটা বন্ধ করা যাবে না। খুবই আনন্দিত আমি যে এটা শেষ পর্যন্ত আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে গিয়েছে এবং তারাও খুবই সামান্য হলেও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমাদের কিছু বন্ধুরা এগিয়ে এসেছেন, কাছের মানুষ এগিয়ে এসেছেন, যার জন্য আপাতত এখনো আমরা স্বপ্ন দেখছি যে কবিতা ক্যাফেটা বাঁচিয়ে রাখা যায় কিনা। আশা করছি আমাদের এই চেষ্টা আমরা সফল হতে পারবো। এই তো হচ্ছে কবিতা ক্যাফে আর জলধির গল্প। এই যুদ্ধটা আমাদের চলছে এবং এই যুদ্ধটা জারি রাখতে চাই। আসলে স্বপ্ন কখনো মরে না, তো স্বপ্নকে মারতে হয় না, যে কোনো ভাবেই জারি রাখার একটা প্রচেষ্টা। অবশ্যই অবশ্যই। আপনার দুটো গল্প শুনেই মানে দুটো ভিন্ন মাধ্যমের গল্প শুনে খুব ভালো লাগলো, এবং আপনার স্বপ্নটা আমাদেরও যারা বাংলা পাঠক, বিশেষ করে আমাদের কথা বলতে পারি যে আমরা অনেক দূরে, একটা ছোট বই পেতে হলেও আমাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। বিশেষ করে আমি তো অনলাইনে পড়ি, তো ছোট একটা ডিভাইসে ছোট একটা স্ক্রিনের মধ্যে পড়াটা খুব দুঃসাধ্য, কিন্তু তার মধ্যে যে আপনারা এই যে প্রয়াস, এই যে সাহিত্যটাকে উজ্জীবিত রাখার জন্য এত কাজ করে যাচ্ছেন, কবিতা ক্যাফে চালাচ্ছেন, জলধি চালাচ্ছেন, বিশেষ করে কবিতা ক্যাফে বন্ধের একটা ব্যাপার যেটা আমিও শুনেছি, আপনার সাথে আজকে তো পরিচয় হলো, এর আগেও শুনেছি যে এটা নিয়ে সবাই খুব আফসোস করছিল যে এটা হয়তো বন্ধ হয়েও যাবে। আমি আশা করব যে আপনারা ক্ষান্ত দেবেন না, আপনারা আপনাদের সংগ্রাম জারি রাখবেন। কোনোভাবে যদি আমরা সাহায্য করতে পারি আমাদেরকে বলে দিবেন কোন ওয়েতে, আমরা অবশ্যই সাথে থাকবো। রোকনুজ্জামান যেরকম ভাবে বলেছেন যে তিনি সাথে থাকবেন, এবং আমি শিওর যে আরো আমরা যারা সাহিত্য প্রেমী তারাও সাথে থাকবো। নাহিদা আশরাফি আজকে আমাদের অবশ্যই নাহিদা আশরাফি আজকে আমাদের বিশেষ অতিথি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন সুযোগটা নিয়ে নিতে পারেন। আমি কি কোনো প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার একটা প্রশ্ন,
নাহিদ আশরাফি উনি অলরেডি তার জলধি সম্পর্কে বলেছেন এবং কবিতা সম্পর্কে বলেছেন। তো উনি সম্প্রতি কলকাতা থেকে সম্পাদনা বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসাবে সম্মানিত করেছে এবং উনি ছোট কাগজ সম্পাদনার সঙ্গে জড়িত। তো এই যে সম্পাদনা করতে গিয়ে তাকে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এবং আসলে সম্পাদনার ব্যাপারে একজন সম্পাদকের কতটুকু দায় দায়িত্ব পালন করতে হয়। তো যেহেতু উনি সম্পাদনার সাথে জড়িত এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলেছেন, তো এই জন্য আমি আসলে ওনার কাছে এই প্রশ্নটাই করছি। অনেক ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন করেছেন। সম্পাদনার আমি রীতিমতো একটা এটা নিয়ে একটা গ্রন্থ রচিত হচ্ছে আমার দিক থেকে, যে সম্পাদনার দায়। আসলে সম্পাদনার সাতকাহন নামে অলরেডি আমার একটা লেখা তৈরি হচ্ছে। আমরা যারা সম্পাদনা করি, সম্পাদনের জায়গাটা, বিশেষ করে লিটল ম্যাক সম্পাদক যারা আছেন, তারা যে আসলে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিনিয়ত যায়, এটা ভাবা যায় না। আর সম্পাদকের দায়টা যেটা বলবো সেটা হচ্ছে, একজন লেখক তৈরির দায় কিন্তু তার রয়েছে। এই জায়গাটাতে এসে লেখক তৈরি হয় কিভাবে? লেখক তো আসলে তৈরি হয় না, লেখকের ভেতরের সত্তাটাই জাগিয়ে তোলার ব্যাপারটা, এটা একজন সম্পাদকের প্রধানতম বৈশিষ্ট্য হওয়া উচিত। অধিকাংশ পত্রিকাগুলো যেটা করে সেটা হচ্ছে, আপনাকে ভেবে নিতে হবে যে আমি আসলে পত্রিকাটা কি করতে চাচ্ছি, যে পত্রিকার নামটা আমি কি ভারী ভারী লেখক দিয়ে ভারী করব, নাকি নতুন লেখকদের জায়গা করে দেব। এটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যখন আপনি ভারী ভারী লেখক দিয়ে পত্রিকাটাকে সাজাবেন, তখন সেই পত্রিকাটা হয়তো ভারী পত্রিকা হবে, কিন্তু সৃজনশীল কাজ হবে না। কারণ একজন প্রতিষ্ঠিত লেখকের লেখা নিয়ে আপনি ছাপিয়ে দিলেন, সেটা খুব সহজ একটা ব্যাপার। আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে সেটাই, যেটা হচ্ছে একজন নতুন লেখকের লেখাটাকে তুলে এনে সবার সামনে সেটা উপস্থাপন করা। এবং আমি খুব আনন্দের সাথে এবং গর্বের সাথে বলবো সবসময়, যে যেটা হচ্ছে, জলধি এই কাজটা অত্যন্ত নিষ্ঠার সাথে করে এসছে। জলধির এ পর্যন্ত যতগুলো সংখ্যা, তার অধিকাংশ সংখ্যাতেই নবীন লেখকদের সংখ্যা শতকরা 80%। এবং নবীন লেখকরা এখানে তাদের মতন করে একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এবং আমার সবচেয়ে ভালো লাগে এই লেখকদের লেখাগুলোকে আমি যখন কোনো কারণে কোনো লেখা, যেমন সম্পাদক হিসেবে আমি একটা এথিক্স খুব মেনটেন করে চলি, সেটা হচ্ছে আমি কখনোই কারো লেখাকে নিজে কাটছাট করি না। যেখান থেকে আমার পছন্দ হয় না বা মনে করি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আমি লেখাটা আবার লেখকের কাছেই ফেরত পাঠিয়ে বলি যে এই জায়গাগুলো বোধহয় আপনি আরেকটু দেখতে পারেন। তো এইভাবে একজন নবীন লেখক যখন একজন যোগ্য সম্পাদকের হাতে পড়েন, এটা অনেকটা আসলে ওই যে হিরেটা যেমন তৈরি হয়, চকমকে হয়, সুন্দর করে তাকে যখন কাটা হয় বা ছাঁচে ফেলা হয়, তখন যেমন তার ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভাবে একজন এডিটরের হাতে পড়া একজন নবীন লেখকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আমার মনে হয়, বা তার লেখাটা মানে পরিপূর্ণ হয় একজন যোগ্য এডিটরের হাতে পড়লে। আমি বলছি না আমি মোটেই যোগ্য এডিটর নই, এখনো হতে পারিনি, আমি প্রতিনিয়ত শিখছি। এবং সেই শেখার মধ্য থেকেই সবাইকে নিয়ে শেখার চেষ্টা করছি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং সম্পাদনার এই জায়গাটাতে আমার কাছে, আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি, শুরু থেকেই চ্যালেঞ্জটা নিয়েছি, যে যারা প্রতিষ্ঠিত লেখক আমি তাদের সাথে, মানে তাদের প্রতি সবিনেকাংশ প্রতিষ্ঠিত লেখক যেমনি, তার কাছ থেকে তো আমি শিখবো বা আমরা সবাই শিখছি, কিন্তু তার লেখাটার চেয়ে আমি একজন নবীন লেখক কে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। এবং এই জায়গাটায় জলধি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ যে সে বরাবরই নবীন লেখককে প্রাধান্য দেবে। অনেক অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আপনার প্রশ্নটা যেমন সুন্দর ছিল, আপনার নাহিদ আশরাফি, আপনার কথায় আমরা অনেক অনুপ্রেরণা পেলাম, যে বিশেষ করে নতুন লেখকরা, আমাদের জন্য আসার একটা দরজা হয়তো খুলে গেল। অনেক ধন্যবাদ এই কারণে। আমি জানি মোহাম্মদ রোকনুজ্জামানের একটা প্রশ্ন ছিল আপনার কাছে। মোহাম্মদ রোকনুজ্জামান, আপনি কি রেডি আপনার প্রশ্ন নিয়ে? হ্যাঁ,
আমি প্রশ্নের অনেকগুলো উত্তর নাহিদ আশরাফি অলরেডি দিয়ে দিয়েছে। আমার কিছু কোশ্চেন ছিল, উনি কিভাবে কাজ করেন, সিলেক্ট করে কিভাবে। উনি বলছেন 80% হচ্ছে তার নতুন লেখক, যেটা জি উত্তম আসার কথা। কারণ হচ্ছে অনিরুদ্ধ আলম এখানে থেকে যে কাজটা করছে সেটা হচ্ছে সবাইকে ইন্সপায়ার করছে, আরো অনেকে ইন্সপায়ার করছে নতুন লেখার, যেটার মাধ্যমে মোমো আসছে, অনেকেই আসছে। আমি ছোটবেলায় লিখতাম ডায়েরিতে, কয়েকটা ডায়েরি লিখেছিলাম, 5 থেকে 7টা চুরি করে পড়তো সমালোচনার ভয়ে। আমি ওগুলা সবগুলো পুরাই ফেলছি যাতে কেউ না পড়তে পারে। কবিতা থেকে দূরে এসে একটা নিরস পেশা অ্যাকাউন্টেন্ট, মার্কেটিং এ ছিলাম, যদিও রসর ছিল, অ্যাকাউন্টেন্ট হয়েছি। কিন্তু মনের মধ্যে যেটা ছিল, আবেগগুলো প্রকাশ করার জায়গা, এটা অনুধাবন করে দিয়েছে আপনি। বাংলাদেশে 80% নতুন লেখকদের লিখছেন, আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা এর জন্য। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে স্টেপিং স্টোন নেটওয়ার্কের একটা পার্ট হচ্ছে কবিতা আড্ডা, যেটা স্টিয়ারিং আছে হচ্ছে ইয়ের কাছে, অনিরুদ্ধ আলম, যিনি এটাকে গাইড করেন। আমাদের অনেকগুলো শাখা আছে। স্টেপিং স্টোন নেটওয়ার্কের সদস্যদের কবিতা আপনার পত্রিকায় ছাপানোর জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে? ভালো করে খাওয়াতে হবে। আচ্ছা, আমি একটু উপস্থাপিকার অনুমতি ক্রমে কিছু একটু অ্যাড করতে চাই। আচ্ছা, আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি 1 ঘন্টা 55 মিনিট। তা আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে 2 ঘন্টা ক্রস করলে আগের যে আমাদের যে ইয়েগুলো, ভিডিওগুলো, যে লাইভ, সেটা হয়তো ডিলিট হয়ে যেতে পারে। আচ্ছা এটা আমি শিওর না, কারণ এর আগে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তা এই জন্য আমরা বসবো। নাহিদ আশরাফি উনি এসেছেন আজকে আমাদের, আমরা খুবই আপ্লুত। হ্যাঁ, তো আমরা এরপরে আমরা আবার বসবো। তো আমরা আচ্ছা আমার মনে হয় শেষ করতে যদি সংক্ষিপ্ত করতে পারি আচ্ছা তাহলে আমাদের মজার ব্যাপার হচ্ছে আমাদের এর আগে কোন অনুষ্ঠানই এত লম্বা হয়নি। এটা হচ্ছে, আমি মনে করি যে নাহিদ আশরাফি আজকে আমাদের মাঝে এসেছেন, আমরা কথা বলার যে আবেগ এটার সংবরণ করতে পারিনি। এই জন্য দুঃখিত। দর্শকদের কাছ থেকে অনেকেই আরো কবিতা শুনতে চাচ্ছিলেন, আরো আলোচনা হয়তো হতো, কিন্তু এই মুহূর্তে অনিরুদ্ধ আলম বলেছেন আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হবে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি নাহিদ আশরাফিকে, এত ব্যস্ততার মধ্যেও, এত কিছুর মধ্যেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ফারুক আজমকে। তিনি সবসময় আছেন আমাদের সাথে, তিনি সবসময় একটা অসাধারণ মাত্রা যোগ করেন, যেটা আমাদের এই অনুষ্ঠানটাকে সবসময় সমৃদ্ধ করে, এবং আমি আমি আসলেই কৃতজ্ঞ আপনার কাছে। এটা ছাড়াও আমাদের আছেন ফারজানা নাজ শম্পা, হ্যালিফ্যাক্স থেকে আছেন, তিনিও অত্যন্ত ব্যস্ত, সামনে নির্বাচন আছে। সবাইকেই জানাচ্ছি যে প্রার্থনা করুন যেন আমাদের একটা বিজয় আসে হাতে, এবং আমরা ফারজানা নাজ শম্পার কাছে কৃতজ্ঞতা। মোহাম্মদ জকুনুজ্জামান এবং অনিরুদ্ধ আলম, আপনাদেরকে কৃতজ্ঞতা এই সুন্দর আয়োজনটা সফল করার জন্য, এবং সকল দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের কাব্য কথা। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। সকলে ভালো থাকেন। ধন্যবাদ।